আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব শুভ তোমাদের সাথে আছি। কি অবস্থা সবার? ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে কি সবাই নাজেহাল হয়ে গেলে? ক্লান্ত, পরিশ্রান্ত? আর একটা মাত্র পরীক্ষা আছে। এটা পরীক্ষাটা ভালোভাবে দিলেই কিন্তু তোমাদের এই এইচএসসির জার্নিটা শেষ হচ্ছে। এরপরে তোমাদের জীবনে আরেকটা বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে। তো যাই হোক, আমরা যেহেতু আর একটা ঝামেলার মধ্যে আছি, সেটাকে শেষ করার চেষ্টা করব। আমি আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের এমসিকিউ এর জন্য একটা ক্লাস সাজিয়েছি তোমার জন্য। তো এইখানে আমরা কি করব, উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের এমসিকিউ সেগমেন্ট খুব বেশি, এমসিকিউ অনেক বেশি থাকে। তো সব ধরনের এমসিকিউ, যত ধরনের ঝামেলা আছে, যত ধরনের এমসিকিউ আছে, সব আমি এক ক্লাসে শেষ করার চেষ্টা করতেছি। ঠিক আছে? তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং এই পিডিএফটা নিতে গেলে আমাদের ডিসক্রিপশনে পিডিএফ এর লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা অ্যাড হয়ে পিডিএফটা কালেক্ট করে ফেলবে। আমার মনে হয় ক্লাসের পাশাপাশি যদি তোমরা পিডিএফটা কালেক্ট করো, তোমাদের জন্য বেশি সুবিধা হয়। ঠিক আছে? তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি এবং আমাদের সাথে খুব শান্ত মেজাজে ঠান্ডা হয়ে বসো এবং খুব ঠান্ডা মাথায় ম্যাথগুলোকে ভালোভাবে দেখার চেষ্টা করো এবং প্র্যাকটিস করার চেষ্টা করো। ঠিক আছে? চলো সামনের দিকে যাই। লেটস স্টার্ট। চলো দেখো, এখানে কি আছে, একটা এমসিকিউ সেশন চলতেছে আমাদের। প্রথমে আমরা যে এমসিকিউ গুলো রাখছি সেটা জটিল সংখ্যার উপরে রাখছি। ঠিক আছে? জটিল সংখ্যা থেকে অনেক অনেক এমসিকিউ আসে। তো চলো দেখো, প্রথম এমসিকিউ কি বলছে, I to the power m plus I to the power m plus 1, I to the power m plus 2, I to the power m plus 3 ইকুয়াল কত? দেখো, এই জিনিস আমরা বারবার করে পড়ে আসছি, এই জিনিসটা আমরা অনেকবার পড়ে আসছি। কেন বললাম? দেখ বললাম, এই যে এম, প্রথমে এম আছে, পরে এম প্লাস 1 আছে, এম প্লাস 2 আছে, এম প্লাস 3 আছে, এগুলা কি ক্রমযোজিত না? ক্রমিক আকারে বাড়তেছে না? যদি এরকম ক্রমিক আকারে বাড়তে থাকে, তাহলে এগুলার যোগফল হবে কি? শূন্য। মানে প্রথম চারটার যোগফল হবে কি? শূন্য। অর্থাৎ এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে গ নাম্বারটা, শূন্য। এটা মুখস্থের বিষয়। এটা কি মুখস্থের বিষয়? এরকম টাইপ তোমাদের আসতে পারে। সো এটাকে মাথায় রাখতে হবে। এটাকে কি করতে হবে? মাথায় রাখতে হবে। চলো এরপরটাতে যাই। দুই নাম্বার কি বলছে দেখো, 2 মাইনাস আই ডিভাইড বাই 2 প্লাস আই ইকুয়াল, এটা কোন আকারে নিয়ে আসতে বলছে দেখো তো। এখানে আকারটাকে দেখো, এ প্লাস আই বি হলে এর মান কত? অর্থাৎ বাস্তব অংশের মানটা আমাকে জিজ্ঞাসা করছে। কি দেয়া আছে? আমাকে বাস্তব অংশের মানটা দেয়া আছে। এখন বাস্তব অংশের মান যদি আমাকে দিয়ে থাকে, তাহলে এরকম যদি থাকে, এগুলাকে আমি কিসে পরিণত করব? সরলীকরণে আসবো না, বা সরল ইয়াতে নিয়ে আসবো, অর্থাৎ এ প্লাস আই বি তে নিয়ে আসবো। কি দাঁড়াচ্ছে দেখো, যদি আমি এটাকে করি, 2 মাইনাস আই ডিভাইডেড বাই 2 প্লাস কত? আই, তাই তো? আচ্ছা, এখন আমি কি করব? উপরে নিচে, এটা আমরা সিকিউ বারবার দেখে আসছি, যখন আমরা চ্যাপ্টারে ম্যাথ করছিলাম তখনও দেখে আসছি। এই যে এটা আছে, এটার অনুবন্ধী অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা উভয় পাশে গুণ করে দিব। অর্থাৎ কি হবে? 2 মাইনাস আই, 2 মাইনাস আই, আর নিচে কত আসতেছে বলো দেখি? 2 প্লাস আই, আর কত আসতেছে? 2 মাইনাস আই। ঠিক আছে? এইবার উপরেরটা গুণ হয়ে যাবে না? উপরেরটা গুণ হয়ে যাবে। উপরে গুণ হয়ে কি হচ্ছে দেখো, 4। এখানে কি থাকতেছে? 2 2 গুণ হলে 4, আবার 2 আই এর সাথে গুণ হলে মাইনাস 2 আই, আবার 2 এখানকার আই 2 এর সাথে গুণ হলে মাইনাস 2 আই, আবার সাথে কি থাকতেছে? মাইনাস আই স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস কত? আই স্কোয়ার। ঠিক আছে? আর নিচে কি হচ্ছে বলো? 2 এর উপরে স্কোয়ার প্লাস কত? একবারেই 1 লিখলাম, তখন আই স্কোয়ারের মান কত? -1। অর্থাৎ নিচে থাকতেছে 5, নিচে থাকতেছে কত বলো দেখি? 5। আর উপরে কত আসতেছে দেখো, উপরে 4, আর এখানে কত? আই এর উপরে স্কোয়ার মানে -1, অর্থাৎ 3 থাকতেছে। আর এখানে কত আসতেছে? 3, আর এখানে আসতেছে 4i। 3 আর কত? 4i। এখন আমাকে যেহেতু বাস্তব অংশের কথা বলছে, দেখো আমি একটু নিচের দিকে দেখাচ্ছি। 3 মাইনাস কত? 4i ডিভাইডেড বাই কত হচ্ছে? ডিভাইডেড বাই হচ্ছে 5। অর্থাৎ 3/5 মাইনাস 4i ডিভাইডেড বাই কত? 5। তাহলে বাস্তব অংশের মান কত? 3/5। বাস্তব অংশের মান কত? 3/5। ঠিক আছে? এবার চলো সামনের দিকে যাই। আচ্ছা, এখানে কি আছে দেখো, -1 প্লাস আই এর আর্গুমেন্ট কোনটি? এখানে এটার আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। যখন আমাকে শুধু আর্গুমেন্ট বলবে, তখন আমাকে কি নির্ণয় করতে হবে ভাইয়া? মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। আচ্ছা, আগে দেখো এটা কোন কোঅর্ডিনেটে আছে। কোন কোঅর্ডিনেটে আছে দেখো, এটা কি মাইনাস আর এটা কি প্লাস। মাইনাস প্লাস কোথায় থাকে আমি একবার একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে প্লাস প্লাস, এটা কি মাইনাস প্লাস, এটা কি মাইনাস মাইনাস, এটা কি প্লাস এবং কি মাইনাস। তাহলে তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোঅর্ডিনেটের মধ্যে আছে। ঠিক আছে? তাহলে দেখো, না সরি, সেকেন্ড কোঅর্ডিনেটের মধ্যে আছে। মাইনাস প্লাস সেকেন্ড কোঅর্ডিনেটে থাকলে সূত্র কি হয় আমাদের? মুখ্য আর্গুমেন্টে দেখো, থিটা ইকুয়াল হয় tan ইনভার্স পাই মাইনাস, পাই মাইনাস কত আসবে দেখো এখানে? পাই মাইনাস এই যে
পাই মাইনাস কত হবে, এখানের মান কত, ওয়াই এর মান কত হবে, দেখো কাল্পনিক অংশের মান 1, এই সহগ কত 1, এখানে -1, অর্থাৎ 1 থাকতেছে, তাই তো? এখানে কি থাকতেছে, পাই দেখো 1, অর্থাৎ এখানে আমি একবারে লিখতে পারি পাই বাই কত 4। আচ্ছা, এটা সূত্রটা একটু একটু সমস্যা আছে, আমি এটা ঠিক করে দিচ্ছি, দেখো। আচ্ছা, এখানে কোঅর্ডিনেট শেষ। এখন কোঅর্ডিনেটের পর কি করব, এটার মান নির্ণয় করব। মান যদি আমি নির্ণয় করতে চাই আমাকে কি করতে হবে, দেখো একটু, এই যে কি করতেছি, থিটা ইকুয়াল পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড বাই কত এক্স, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, থিটা ইকুয়াল পাই মাইনাস ট্যান ইনভার্স কত হচ্ছে, দেখো এখানে 1 ডিভাইড বাই কত 1, মডুলাস ছিল, যেহেতু মডুলাস থাকে তাহলে 1/1, এখানে তো আমি আর মান নিচ্ছি না, তাহলে 1/1 হলে কত হচ্ছে পাই বাই 4, পাই মাইনাস কত হচ্ছে পাই বাই 4, তাহলে উপরে কি থাকবে বলো দেখি, 3 পাই বাই কত 4, অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 3 পাই বাই 4। কোথায় আছে 3 পাই বাই 4, খ নম্বরে আছে, ঠিক আছে। এরপরটা দেখো, এরপরে আসি, এরপরেরটাতে দেখো কি বলছে, 1 - √3i এর সাধারণ আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট মানে মুখ্য আর্গুমেন্ট নয়, সাধারণ আর্গুমেন্ট মানে কি মুখ্য আর্গুমেন্ট নয়, অর্থাৎ এখানে এটা কোন কোঅর্ডিনেট আছে সেটা বুঝতে হবে। দেখো এটা কত +1, এটা কত মাইনাস, এখানে তাহলে প্লাস মাইনাস কোন কোঅর্ডিনেটে যায়, দেখো তো এটা ফোর্থ কোঅর্ডিনেটে যায়, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে যাচ্ছে। চতুর্থ চতুর্ভাগে যখন মুখ্য আর্গুমেন্ট আমরা নির্ণয় করি তখন থিটা সূত্র আমরা কি শিখছিলাম, থিটা ইকুয়াল শিখছিলাম ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কত মাইনাস ওয়াই ডিভাইড বাই কত এক্স, ঠিক আছে। আচ্ছা, যদি মুখ্য আর্গুমেন্ট না হয় তাহলে আমাদের কি করতে হবে, দেখো থিটা ইকুয়াল 2 পাই প্লাস ট্যান ইনভার্স কত হবে, ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড বাই কত এক্স। তাহলে এইখানে মান কত আসতেছে বলো দেখি, এখানে মান আসতেছে 1/√3, অর্থাৎ √3/1, কত আসতেছে √3/1, তাহলে থিটা ইকুয়াল কি লিখতে পারি 2 পাই প্লাস ট্যান ইনভার্স কত হবে, এই যে √3, তাহলে কত মান √3, ট্যান কত ডিগ্রি মান √3 বলো দেখি, ট্যান পাই/3। আচ্ছা, এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে, এখানে কি হবে মাইনাস হবে, আমি এটা একটু মিস্টেক করে লিখে ফেলছি, হ্যাঁ এটা মাইনাস হবে। এটা যদি মাইনাস হয় কি দাঁড়াচ্ছে, এই যে মাইনাস মাইনাস থাকলো, আচ্ছা মাইনাস, তাহলে কত আসতেছে বলো পাই/3, পাই/3, তাহলে 2 পাই মাইনাস কত পাই/3। আচ্ছা দেখো অ্যান্সার কোথায় আছে, অ্যান্সার আছে গ নাম্বারে, অ্যান্সার কোথায় আছে ক নাম্বারে আছে, 2n পাই প্লাস এন, হ্যাঁ ঠিক আছে এটাতে আছে 2n। এখন কেন দিলাম, এন এর মান কি বলছে দেখো তো, ন্যাচারাল নাম্বার বলে দিছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলবে, ঠিক আছে। তাহলে 2n মাইনাস পাই বাই কত হবে 3 হবে অ্যান্সার। চলো সামনের দিকে যাই, এটা সামনের দিকে যাই। এখন কি আছে দেখো, x ইকুয়াল জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এক্স ও ওয়াই এর মান বাস্তব হলে, এটা আসলে টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে বাস্তব হলে, কি হবে বাস্তব হলে, বাস্তব হলে, বাস্তব হলে জেড স্কোয়ার ইকুয়াল 1 দ্বারা কি নির্দেশিত হয়, কি নির্দেশিত হয়, দেখো জেড এর মান বলছে জেড মডুলাস এর উপর কি স্কোয়ার ইকুয়াল 1, আগে জেড মডুলাসের মান নির্ণয় করতে হবে। তো জেড এর মান কি এক্স প্লাস আই ওয়াই, এটার মডুলাস মানে কি এক্স এর উপর স্কোয়ার, অর্থাৎ বাস্তব অংশের উপর স্কোয়ার, কাল্পনিক অংশের উপর স্কোয়ার যোগফল তারপর রুট, এর উপরে যদি আমি পাওয়ার দেই আর এটা ইকুয়াল 1 দেই তাহলে কি দাঁড়াচ্ছে বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 1। এটা কিসের সমীকরণ, এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে খ নম্বর অ্যান্সার, খ নম্বর অ্যান্সার। চলো এরপরে এককের একটি জটিল ঘনমূল, কি বলছে জটিল ঘনমূলের কথা বলছে, অর্থাৎ ওমেগার কথা বলছে। ওমেগা হলে 6n প্লাস 3, 6n প্লাস 3 এর মান কত। আচ্ছা ওমেগা আমরা কি জানতাম দেখো তো, ওমেগা কিউবের মান কত 1 না, ওমেগা কিউবের মান 1, যেহেতু এখানে দেয়া আছে, এখানে যেহেতু দেয়া আছে ওমেগা 6n প্লাস 3, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, ওমেগা লিখতে পারি ওমেগা 6n ডট ওমেগা 3 লিখতে পারি, তাহলে এটার মান কত 1 আসে না, এটার মান 1 আসে। আচ্ছা এটার মান 1 বসালাম, দেখো এটার মান যদি 1 বসাই তাহলে ওমেগা 6n হয়। এখন দেখো ওমেগা কিউব তার উপর কি স্কোয়ার n দিতে পারি। আচ্ছা ওমেগা কিউবের মান কি আবার 1 হয় না, 1 এর উপর 2n, এখন তুমি 1 এর উপর যেটাই পাওয়ার বসো অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 1, অ্যান্সার কত আসবে 1। তাহলে এই যে 6 এর কি খ নম্বরটা হচ্ছে অ্যান্সার, দেখো 1। এরপরে চলো সামনের দিকে যাই। এখানে এককের কাল্পনিক ঘনমূল দুটি গুণফল কত, কি বলছে এককের কাল্পনিক
ঘনমূল দুটির গুণফল কত, এককের কাল্পনিক ঘনমূল কোনটা কোনটা, ওমেগা, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এদের গুণফল কত, এদের গুণফল সবসময় কত হয়, এদের গুণফল সবসময় 1 হয়, 1। তাহলে ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো বসে 8 নম্বরে কি বলছে, জেড জেড ইকুয়াল -1 প্লাস আই √3 হলে কি বলছে, জেড টু দি পাওয়ার 9 ইকুয়াল 64। ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, জেড এর আর্গুমেন্ট 120 হলে জেড এর বর্গমূল কত, বর্গমূল এটা বলছে। আচ্ছা জেড এইখানে জেড টু দি পাওয়ার 9 যদি দিই তাহলে এটা কখনো 64 হবেই না, হবেই না, এটা কখনোই হবে না, এটা বাদ। ঠিক আছে, এটা বাদ। আচ্ছা আর কি থাকলো, জেড এর আর্গুমেন্ট 120, এটা আমরা একটু মিলাই দেখতে পারি। দেখো কিভাবে, এখানে কি কোন 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 কোঅর্ডিনেট আছে দেখো তো, মাইনাস আর কত প্লাস, তার মানে কোথায়, সেকেন্ডে আছে, সেকেন্ডে আছে। তাহলে আমরা কি করতে পারি, থিটা ইকুয়াল কি লিখতে পারি, পাই মাইনাস ট্যান ইনভার্স কত লিখতে পারি, ট্যান ইনভার্স √3, একবারে লিখলাম। √3 মানে কত, π/3, √3 মানে কত, π/3। ঠিক আছে, π/3 অর্থাৎ কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে দেখো এখন যদি আমি একবারে মান বসাই, 180 মাইনাস কত 60, তাহলে কত আসে, 120 ডিগ্রি আসে না, অর্থাৎ এটা কিন্তু ঠিক আছে। এরপরে আসে দেখো, জেড এর বর্গমূল, জেড এর বর্গমূল 1 প্লাস 1 ডিভাইড প্লাস মাইনাস 1 ডিভাইড বাই √2 ইন্টু 1 মাইনাস আই √3। এখন এখানে দেখো আই আছে, আই আর আগে কি আছে, প্লাস আছে, কিন্তু এইখানে কি আছে, এখানে মাইনাস আছে। আমরা বর্গমূল নির্ণয়ের সময় কি শিখছিলাম, দেখো এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস থাকতে হবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানেও মাইনাস থাকতে হবে। তো এখানে তো মাইনাস আছে, তার মানে এই অ্যান্সারটা কি হচ্ছে না। অর্থাৎ এখানে অ্যান্সার কোনটা আছে দেখো, 1 2 2 3 2 এবং 1 ও 1 2 এবং 3, অর্থাৎ খ নাম্বারটা অ্যান্সার হচ্ছে। শুধুমাত্র কোথায়, যেটার আর্গুমেন্ট 120 ডিগ্রি, এটা মিলে যাচ্ছে। ঠিক আছে, চলো এবার সামনের দিকে যাই। আচ্ছা তোমাদের একটা বিষয় বলে রাখি, আমাদের অ্যাডমিশন কোর্স আছে, তো তোমরা যারা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে চাও, তোমাদের স্বপ্নের সারথি হতে চাই আমরা। ঠিক আছে, তো আমাদের সাথে শুধুমাত্র এই একাডেমিকে থাকলে হবে না, আমাদের সাথে অ্যাডমিশনও তোমাদের যুক্ত হতে হবে। আমরা চাই তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যে যাওয়ার যে প্রক্রিয়াটা আছে সেখানে আমরা সামিল হই। ঠিক আছে, এর জন্য তোমাদেরকে কি করতে হবে, আমাদের পাঠশালাতে অ্যাডমিশনের এনরোল করতে হবে। এখন তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে এবং সেখানে এই অ্যাডমিশন কোর্সের সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে ইতিমধ্যে অ্যাড আছো তারা এই কোর্সের 70% ডিসকাউন্ট পাচ্ছ, আর যারা প্রি অ্যাডমিশন অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আগেই কোর্সে এনরোল করতেছো তাদের জন্য 50% থাকতেছে। ঠিক আছে, তো তোমরা দ্রুত করে ফেলো, ইনশাল্লাহ দেখা হচ্ছে। চলো এবার সামনের দিকে যাওয়া যাক। এখানে আসি, কি বলছে, আয়ের কাল্পনিক সংখ্যা হলে, আই কাল্পনিক সংখ্যা হলে আই টু দি পাওয়ার 51 এর মান কত। আচ্ছা এরকম ম্যাথ অনেকেই আসবে, অনেকবার আসবে। তো এইখানে দেখো 51 দিছে, এখানে অন্য কোনো কিছু দিতে পারতো। এটার যে বেসিকটা আমরা শিখছি সেটা হচ্ছে আয়ের যে পাওয়ার থাকবে সেটা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা আগে দেখবো। যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে তো হয়ে গেল, আর 4 দ্বারা বিভাজ্য না থাকলে ভাগশেষ কত থাকতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে। দেখো তো 51 কি 4 দ্বারা বিভাজ্য করা যায়, যায় না, যায় 4 বারাং 48, কিন্তু আরো তো 3 এক্সট্রা থেকে যায়, 3 তাহলে কি এখানে ভাগশেষ। দেখো আই, তাহলে আমি কি লিখতে পারি, 4 × 12 যোগ কত লিখতে পারি 3, অর্থাৎ এইটা তো পুরো তো 4 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এটার মান 1, এটার মান কত আসতেছে 1। তাহলে দেখো এইখানে 48 লিখবো, ডট কি লিখবো, আই কিউব। এখন এইটার মান কত আসতেছে, এটার মান হচ্ছে 1, এটার মান 1, এটার মান যদি 1 হয় কি লিখতে পারি, আই কিউবের মান কত, মাইনাস আই। তাহলে অ্যান্সার কত আসবে, অ্যান্সার ফাইনালি কত আসতেছে, মাইনাস আই। ঠিক আছে, অ্যান্সার আসতেছে মাইনাস আই। দেখো এই যে ঘ নাম্বারটা, 9 কত, অ্যান্সার হচ্ছে ঘ। চলো এবার 10 নম্বরে আসি। আচ্ছা দেখো এখানে কি লেখা আছে 10 নম্বরটাই, √2 ইন্টু √-1। এখন এটার মান বের করতে বলছে, তো -1 মানে কি, আই স্কোয়ার। দেখো পুরোটাকে লিখি, √2 ইন্টু কত হবে, √-1। এখন এখানে আমি একবারে নিয়ে নিলাম √2 আই স্কোয়ার, আর এইখানে কি নিলাম, একবারে আই নিয়ে রাখলাম। তো এখন দেখো তো এখানে যে √2 থাকতেছে, √2 তো √2 জায়গায় বসবে, সাথে কি থাকবে, সাথে আই থাকতেছে না, আর এখানেও কি একটা আই থাকতেছে না, আই আই গুণ হলে কি হবে, আই স্কোয়ার, আই স্কোয়ারের মান কত, -1। তাহলে √2, অ্যান্সার কত হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে -√2। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। এরপরে কি আছে দেখি। দেখো এখানে বলছে এটা সরলীকরণ, আই ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই আই মাইনাস 1 ডিভাইডেড বাই আই। এইটা আমরা অনেকবার অনুশীলনীতে করে আসছি, সো এটাতে আমরা ওভাবে আর যাবো না। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এটার মান কি হবে, 1 প্লাস আই কি আসতেছে দেখো,
এটার মান আসবে কত? এটার মান আসবে 1+i, 1+i। এটা তোমরা একবার করে নিবা, এটার পুরো সরলীকরণটা করে নিবা। দেখো এরপরে আসি 12 নম্বরে, z ইকুয়াল কত? x+i y হলে z-5 প্লাস z+5 ইকুয়াল কত? 16 নির্দেশ করে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে সার্কেল হবে, নাকি হাইপারবোলা হবে, নাকি প্যারাবোলা হবে, নাকি এটা উপবৃত্ত হবে? অর্থাৎ কি দাঁড়াচ্ছে সেটাকে দেখবো। এখন এগুলো তো আমরা সিকুয়ে পড়ে আসছি, সিকুয়ের জন্য পড়ছি। এখন আমরা জেড এর মান বসাবো, মডুলাস করবো, এত কাহিনী করতে যাব না। আমরা এত কাহিনী করতে যাবো, আমরা একটা জাস্ট নর্মাল সূত্র শিখবো। দেখো z+z1 প্লাস কি হবে? z-z2, ঠিক আছে? দুইটা মান থাকবে, একটা হচ্ছে z1 আর একটা নিলাম z2। এইটা ইকুয়াল কত দাঁড়াবে? এটা ইকুয়াল 2a দাঁড়াবে। কি দাঁড়াবে? 2a, ঠিক আছে? এখন কথা হচ্ছে, যদি যদি এই যে 2a যেটা বললাম এই মানটা বড় হয় z1 - z2 থেকে, তাহলে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? তাহলে ব্যাপারটা হবে উপবৃত্ত। তাহলে এখানে z1 এর মান কত বলো দেখি? z1 এর মান হচ্ছে -5, আর z1 এর মান হচ্ছে কত? এখানে মাইনাস হবে, এটা হচ্ছে সূত্রের মাইনাস। z1 এর মান কত বলো? z1 এর মান হচ্ছে 5, z1 এর মান হচ্ছে 5, আর z2 এর মান কত? z2 এর মান হবে -5, -5। তাহলে এই দুটোকে যদি আমি বিয়োগ করি, কত দাঁড়াচ্ছে অ্যান্সার? এটার অ্যান্সার দাঁড়াচ্ছে 10। দেখো তো এখানে 2a কি? 2a মানে 16 না? তাহলে 10-এর থেকে কি বড় না? বড় যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই কি এটা উপবৃত্ত। এই সূত্রটাকে তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? পরের এমসিকিউ যাওয়া যাক। অনেক এমসিকিউ আছে, সময় নষ্ট করবো না আমরা। ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হলে 1 - ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এর উপর আবার স্কোয়ার, প্লাস 1 + ওমেগা - ওমেগা স্কোয়ার, তার উপর অল স্কোয়ার। তো এইটা আমরা কোথায় শিখছি? এই জিনিসটা আমরা কোথায় শিখে আসছি বলো? এটা আমরা এক্সারসাইজে দেখে আসছি, এটা আমরা এক্সারসাইজে বারবার দেখে আসছি। তো এটার মান আসলে আমারই মুখস্থ আছে, সেটা হচ্ছে -4। তোমরা কি করবা? তোমরা কোন সূত্র দিয়ে ম্যাথটা করবে দেখো? 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। এই যে সূত্রটা আছে, এখান থেকে প্রথমে 1 - ওমেগার মান বসাবা, এরপরে আবার 1 + ওমেগার মান বসাবা, তাহলেই পুরো ম্যাথটা চলে আসবে, ঠিক আছে? চলো এবার সামনে দিকে যাই। কোন ফাংশনটি বহুপদী নয়? আমরা বহুপদীর কোশ্চেনে চলে আসছি। দেখো কোন ফাংশনটি বহুপদী নয়। এখন বহুপদীর যখন আমরা করব, তখন আমাদের প্রথম কাজ কি থাকে বহুপদীর ক্ষেত্রে? দেখতে হবে যে ভগ্নাংশ আছে কিনা, দেখতে হবে যে ভগ্নাংশ আছে কিনা, অথবা পাওয়ার মাইনাস আছে কিনা। পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে কি সেটা বহুপদী নয়, অথবা যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটা বহুপদী নয়। এখন এখানে একটু খেয়াল করো, দেখো প্রথমে এই যেটা আছে এখানে কি, এটার মধ্যে দেখো তো পাওয়ার হাফ, এটা ভগ্নাংশ না, তাহলে এটা বাদ হবে না। আচ্ছা এখানে কি, দেখো তো এখানে পাওয়ার কত? -2, অর্থাৎ দেখবেন ভগ্নাংশ আকারে আছে, এটাও অ্যান্সার হবে না। এখানে তাকাও, দেখো কি আছে? x³ + 2x² - 3x। পুরোটা পড়বা, যে কোনো এক জায়গায় কিন্তু একটু মিস থাকতেই পারে। সো সবগুলো অপশন ভালোভাবে পড়তে হবে। দেখো এইখানে কি আছে? এখানে আছে -1, তাহলে এটা হবে না। অ্যান্সার কোনটা দেখো? 2x² - x + 1। এখানে কিছুই নাই, মাইনাসও নাই, ভগ্নাংশ নাই, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2x² - x প্লাস কত 1। এটা কি আমাদের বহুপদী। এরপরটা চলো, এরপরটা যাওয়া যাক। দেখো 4x - x² - 4 সমীকরণটির একটি মূল 2 হলে অপর মূলটি কত? একটি মূল 2 বলছে, অপর মূলটা কত? আচ্ছা এটা দুইটা মূল আমি ধরে নিচ্ছি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে কি বিটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে বিটা। তো এদের যোগফল কত হওয়ার কথা? 2 + বিটার যোগফল কত হওয়ার কথা? -b/a না? এখন -b/a মানে কি বলো? এখানে x, a মানে কি? a হচ্ছে x এর সহগ, আর b হচ্ছে কত? এই যে a হচ্ছে x² এর সহগ, আর b হচ্ছে x এর সহগ। আচ্ছা যদি b হয় তাহলে কি দাঁড়াচ্ছে দেখো? 2 + বিটা ইকুয়াল কত দাঁড়াচ্ছে? মাইনাস, মাইনাস তো মাইনাসের জায়গায় থাকলো। এখানে b এর মান কত? 4, এর মান কত? -1, এর মান -1, তাহলে এখানে দাঁড়াচ্ছে 4। তাহলে কি বিটার মানটা কত দাঁড়াচ্ছে বলো? বিটা ইকুয়াল 4 - কত? 2, অর্থাৎ 2। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2। দেখো এখানে কি অ্যান্সার কোথাও দেওয়া আছে? এই যে 4, এটা আসলে মিস্টেক, এটা মিস্টেক, এটার অ্যান্সার হবে 2, ঠিক আছে? ঘ নাম্বারটা হবে অ্যান্সার। আচ্ছা চলো ঘ নাম্বারটা অ্যান্সার হবে 2। আচ্ছা এরপরে চলো দেখো x² + x + 1 = 0 সমীকরণের মূলগুলোর প্রকৃতি নির্ণয় করছে। প্রকৃতি নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে নিশ্চয়ক নির্ণয় করতে হবে। নিশ্চয়ক মানে কি? b² - 4ac। এখন a b c এগুলোর পরিচয় তো আমরা আগে থেকে জানি, ঠিক আছে? a b c এগুলোর পরিচয় তো আমরা আগে থেকে জানি। এটা হচ্ছে a, এটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে পুরোটা সি। তাহলে এগুলোর মানগুলো আমরা এখানে বসাই দিব। বসাই দিয়ে দেখবো যে ডি এর মানের যে শর্তগুলো আছে, ডি এর মান 0 থেকে বড়, নাকি ডি এর মান 0 থেকে ছোট, নাকি ডি এর মান 0 সমান, তার উপর ভিত্তি করে আমরা অ্যান্সার দিব। দেখো তাহলে এ বির মান যদি আমরা বসাই, এটার অ্যান্সার আমরা কি পাবো?
বাস্তব এবং অসমান পাবো, ঠিক আছে, বাস্তব এবং অসমান পাবো। আচ্ছা, তোমরা এটা করে ফেলবে। চলো সামনের দিকে যাই এবার। এখানে কি আছে, 6x² মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে 1 ডিভাইডেড বাই আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা ইকুয়াল কত? আচ্ছা, এটার মান যখন আমরা বের করব তখন আগে আলফা বিটার যোগফল আর আলফা বিটার গুণফল আমাকে বের করে নিতে হবে, তাহলে এটা সমীকরণে আমি আনতে পারি। দেখো কিভাবে, এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত বি, এটা হচ্ছে সি। তাহলে আলফা প্লাস বিটা মানে কি জানি, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই এ, মাইনাস বি ডিভাইড বাই কত, অর্থাৎ আলফা প্লাস বিটা আমি একবারে পাচ্ছি, এখানে মাইনাস বি, মাইনাস আবার 5 আছে অর্থাৎ প্লাস হয়ে যাবে, তাহলে 5 বাই কত হচ্ছে 5/6, এখানে কত আসতেছে 5/6, এটা মান থাকলো। এরপরে এরপরে কি করব, আলফা বিটা অর্থাৎ মূলদয়ের যোগফল বের করলাম, এবার মূলদয়ের গুণফল বের করব। আচ্ছা, আলফা বিটা যদি ধরি তাহলে কি হবে, সি বাই এ, সি বাই দেখো 3/6 অর্থাৎ কত হাফ, অ্যান্সার কত আসবে, এখানে হাফ আসলো। আচ্ছা, হাফ যদি আসে এখন 1 ডিভাইড বাই আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটার মানটাকে বের করতে হবে। দেখো 1 ডিভাইডেড বাই আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা, এটা ইকুয়াল কি লিখতে পারি, দেখো তো আলফা বিটা এখানে থাকবে না, আর উপরে কি হবে আলফা প্লাস বিটা হয়ে যাবে। এখন সবগুলোর মান আমি বসাই দিব। দেখো তো আলফা প্লাস বিটার মান পাইছি, আলফা প্লাস বিটার মান কত 5 বাই কত 5/6, আমি একবারে উল্টাই দিচ্ছি, আমি একবারে উল্টাই দিচ্ছি জিনিসটাকে। আচ্ছা দেখো এখানে কত আসছে 5/6, কিন্তু কত হবে তাহলে যদি উল্টায় দেই, কত হাফ না, অর্থাৎ এখানে থাকছে কত 2, এখানে থাকছে 2, তাহলে এখানে কত 3, তাহলে অ্যান্সার কত আসতেছে 5/3। 5/3 কোথায় আছে, 5/3 ঘ নম্বরে আছে, দেখো এই যে ঘ নম্বরটা হচ্ছে অ্যান্সার। এরপরে যাই, দেখো x² মাইনাস 4x প্লাস কে সমীকরণের মূলদয় সমান হলে কে এর মান কত, সমীকরণের মূলদয় সমান অর্থাৎ কি b ইকুয়াল কত, b ইকুয়াল 0, d এর মান কি, এখন d এর মান হচ্ছে b² মাইনাস 4ac ইকুয়াল কত 0। দেখো এটা পুরোটা 0 ধরতে হবে, 0 ধরলে একটা সমীকরণ আসবে, অবশ্যই অবশ্যই কি হবে, একটা সমীকরণ আসবে, সমীকরণ আসলে কে এর মান সেখান থেকে আমরা বের করতে পারবো। দেখো একটু দেখাই দিই, এটা এই ম্যাথটা একটু দেখাই দিই, কোয়ালিটির ম্যাথ বারবার আসে। বি এর মান কত দেখো 4, তাহলে -4 এর উপর স্কোয়ার দিলে কত হবে 16 মাইনাস 4 ইন্টু এর মান কত হবে, এর মান হবে 1, সির মান কত হবে, সির মান হবে কে ইকুয়াল কত 0, তাহলে এখানে কত হচ্ছে 16 4k, এখানে আসলো 0। এবার দেখো তাহলে এখানে 16 থাকতেছে আর এখানে কত 4k থাকতেছে, আর কে ভাগ করে দিলে কত হচ্ছে বলো 4, কত আসতেছে বলো 4, অ্যান্সার কত আসবে 4, তাহলে কোনটা অ্যান্সার হবে, ঘ নাম্বারটা হবে অ্যান্সার, ঘ অ্যান্সার হবে কত ঘ। চলো এবার সামনের দিকে যাই। আচ্ছা এবার কি বলছে, 1 প্লাস √2 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি? আচ্ছা এগুলা হচ্ছে কি জটিল মূল বিশিষ্ট, ঠিক আছে, জটিল মূল যদি থাকে তাহলে কি করব, আমরা এটার অনুবন্ধী নিয়ে নিব, তাহলে একটা মূল হবে 1 প্লাস √2, আরেকটা মূল হবে কি 1 মাইনাস √2। এখন আমার দ্বিঘাত সমীকরণের সূত্র কি ছিল, দ্বিঘাত সমীকরণের সূত্র ছিল x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু কত এক্স প্লাস আলফা এবং কত বিটা ইকুয়াল 0। তাহলে এখানে আলফা প্লাস বিটা অর্থাৎ এই মূলদ্বয়ের যোগফলটাকে এক বসাবো এবং মূলদ্বয়ের গুণফল বসাই দিব, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা সমীকরণ পাবো। এখানে অ্যান্সার কোনটা আসবে, অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক নাম্বারটা। দেখো x² মাইনাস 2x মাইনাস 1, আমি যেগুলো ফাঁকা রেখে যাচ্ছি হিসাব নিকাশে তোমরা সেগুলো করে ফেলবে, ঠিক আছে, তোমরা সেগুলো করে ফেলবে, আমি এই জন্য অ্যান্সার বলে দিচ্ছি। দেখো 3x² মাইনাস 2x প্লাস 1 সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত, কি বলছে মূলদ্বয়ের বর্গের সমষ্টি, আগে এটার মূল বের করতে হবে, তারপর মূলদ্বয়ের বর্গের সমষ্টি বের করতে হবে। এখন মূল তো জানি না, মূল কি জানি, জানি না, তাহলে মূল ধরে নিতে হবে, কিন্তু ধরে নিতে হবে আলফা আর বিটা ধরে নিতে হবে। যদি আলফা বিটা ধরে নিই, দেখো আমাকে বের করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস কত বিটা স্কোয়ার, এখানে আমি 4ab সূত্রটা দিয়ে দিব, ঠিক আছে। তাহলে দেখো আমি আলফা প্লাস বিটা এটার মান পাচ্ছি, আবার আলফা বিটার মান পাচ্ছি, তাহলে আমার এইটা বের করতে তো কোনো অসুবিধা নাই, আছে কি নাই, এটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এটার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসবে 2/9, ঠিক আছে। চলো এবার সামনের দিকে যাই। দেখো x² মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল 0 সমীকরণের একটি মূল 4 হলে অন্যটি কত, বলছে একটা মূল 4 তাহলে অন্যটা কত, এখানে কি সির মান দেয়া আছে কোথাও, সির মান আমাকে দেয়া নেই। দেখো তাহলে কি করব, একটি মূল 4 আরেকটা মূলকে আমি বিটা ধরে নিব, ঠিক আছে। তাহলে দেখো আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা সূত্র শিখছিলাম না, তাহলে এখানে কত হচ্ছে, এখানে 4 প্লাস বিটা হচ্ছে ইকুয়াল কত মাইনাস বি ডিভাইড বাই এ। এখন বির মান কত, এই সি নিয়ে অনেকে টেনশনে পড়ে যাবে, সি তো তোমার সাথে ফাইজলামি করছে, ঠিক আছে, সি দিয়ে তোমাকে ভরকায় দিছে, এখানে তো আমার সি দরকারই নাই। দেখো মাইনাস বি, তার মানে কত মাইনাস বি কত আছে, দেখো তো -5 আছে, তাহলে এখানে মাইনাস আছে, একবার মান বসাই, মাইনাস যদি থাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে 5, এর মান কত, এর মান হচ্ছে 1, x² সহ কত 1, তাহলে এখানে কত থাকছে 5, তাহলে 4 প্লাস
বিটা ইকুয়াল কত 5। এখন বিটা ইকুয়াল কত হবে তাহলে 1। বিটা ইকুয়াল কত হবে 1 হবে। তাহলে এইটার অ্যান্সার কত হবে? ঘ নাম্বারটা। কঠিন কিছু ছিল? কঠিন কিছু ছিল না। এটা দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই। ঠিক আছে, এরপরে আসো, দেখো 3x স্কোয়ার মাইনাস kx প্লাস 4 ইকুয়াল 0 সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ হলে কে এর মান নির্ণয় করো। একটা মূল আরেকটা 3 গুণ, তাহলে দুইটা মূলকেই তুমি তোমাকে ধরে নিতে হবে। একটা মূলকে যদি তুমি আলফা ধরো, তাহলে আরেকটা মূল কত হবে 3 আলফা। এই ব্যাপারগুলোকে খুব চটজলদি ধরে নিতে হবে, না হলে তুমি ম্যাথ তাড়াতাড়ি শেষ করতে পারবে না। তাহলে একটা মূল যদি আলফা হয়, আরেকটা মূল কত হবে 3 আলফা। এখন তোমাকে বলছে 3 গুণ, তাই কি করবা? কে এর মান নির্ণয় করবা। তাহলে কি হচ্ছে দেখো, আলফা প্লাস 3 আলফা ইকুয়াল কত? মাইনাস বি ডিভাইড বাই এ। তো এখানে কে কি মাইনাস অবস্থায় আছে না, তাহলে কে এর মান কি হয়ে যাবে? এখানে প্লাস হবে। আচ্ছা, ডিভাইড বাই এর মান কত বলো দেখি? এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত? 3। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 3, তাহলে এখানে 3 বসায় দিব। এখানে কত আসতেছে বলো? এখানে আসতেছে 4 আলফা, আর এখানে কি আসতেছে? কে বাই 3। এখান থেকে তুমি আলফার মানটা বের করে ফেলো। এখান থেকে কি করবা? আলফার মান বের করবা। আলফা ইকুয়াল কত লিখবা? কে ডিভাইডেড বাই কত? এখানে নিচে ভাগ হয়ে যাবে না, 3 4 কত? 12। তাহলে আলফার মান পাইছো, আলফা ইকুয়াল কে ডিভাইড বাই 12। এখন তুমি তো এইটা পাইলা, তোমাকে তো এখন দরকার হচ্ছে কে এর মান নির্ণয় করা, তাই না? কে এর মানটাকে তোমার নির্ণয় করতে হবে। তুমি কি আলফার মান জানো? কোনোভাবে জানো না। তাহলে আলফার মান বের করতে গেলে কি করতে হবে দেখো তো? 3 আলফা ডট কত? আলফা। গুণফল বের করবা না? আচ্ছা, গুণফল বের করবা। এটা ইকুয়াল কত? সি বাই এ। সি মান কত? 4, এর মান কত? 3। দেখো এখন তাহলে কি আসলো? 3 আলফা স্কোয়ার, 3 আলফা স্কোয়ার 4 বাই 3। যদি 3 আলফা স্কোয়ার আসে 4 বাই 3 হয়, তাহলে কি হচ্ছে? এখানে আলফার মানটা বসায় দাও। আলফার মান কত হচ্ছে বলো? এখানে আসতেছে কে স্কোয়ার, আর এখানে আসতেছে কত? 144। কে স্কোয়ার এখানে আসতেছে 144, তাহলে এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে 4/9। তাহলে কে স্কোয়ারের মানটা এখন আমাকে, কে এর মানটা আমাকে এখান থেকে বের করে নিতে হবে। কে এর মানটাই হবে কি আমার অ্যান্সার। কে এর মান কি হবে? আমার এখানকার অ্যান্সার হবে। চলো তোমরা এটা করে ফেলবা, এটা তোমাদের কাজ থাকলো। ঠিক আছে, আচ্ছা এবার সামনের দিকে যাই। এরপরে আসি, কি বলছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের মূল দুইটি সমান হবে যদি, মূল দুইটা সমান হবে বলছে। মূল দুইটা সমান হওয়ার শর্ত কি? ডি ইকুয়াল 0। ডি মানে কি? ডি মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল কত? 0, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল 4ac। দেখো তো এখানে বি স্কোয়ার ইকুয়াল 4ac কোথায় আছে? এখানে আছে? এখানে আছে নাই? কোথায় আছে? এখানে আছে। তাহলে অ্যান্সার এটাই। ঠিক আছে, আচ্ছা দেখো 24 নম্বরে আসি। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, সমীকরণের মূলদ্বয় হতে 2 কম মূল বিশিষ্ট, কত বলছে? 2 কম মূল বিশিষ্ট সমীকরণটি কোনটি? সমীকরণ কোনটি? এখানে নতুন সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? আমাকে নতুন সমীকরণ নির্ণয় করতে বলছে। দেখো ব্যাপারটা, একটা সমীকরণ দেয়া আছে, এইটার যে মূলটা বের হবে সেই মূল থেকে 2 কম মূল বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে মূল সমীকরণটা কি? মূল সমীকরণের মূলকে আমি এক্স ধরে নিলাম। ঠিক আছে, এটা থেকে 2 না, তো পরের সমীকরণটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই। সমীকরণের মূলটাকে ওয়াই ধরে নিচ্ছি, অর্থাৎ এক্স মাইনাস 2। এখন এক্স ইকুয়াল তাহলে কত হবে? ওয়াই প্লাস 2 না? তো এক্স এর মানটাকে আমি কি করব? এই সমীকরণের মধ্যে বসায় দিব। তাহলে কি দাঁড়াচ্ছে বলো? ওয়াই প্লাস 2 এর উপরে স্কোয়ার মাইনাস 5 ওয়াই প্লাস 2 মাইনাস কত? 1 ইকুয়াল 0। অর্থাৎ কি দাঁড়ায়? ওয়াই স্কোয়ার প্লাস 2y, অর্থাৎ 4y প্লাস কত? 4 মাইনাস এখানে কত হচ্ছে? 5y মাইনাস 10 মাইনাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, এখন দেখো পুরো বিষয়টা কি দাঁড়ায়? এই যে ওয়াই স্কোয়ার থেকে যাচ্ছে। ঠিক আছে, এরপরে কি আসছে দেখো? 4y এখানে মাইনাস 5y, তাহলে কত হচ্ছে? মাইনাস ওয়াই। আর এইখানে কত? 4 আর এখানে 11, অর্থাৎ কত? -7 ইকুয়াল কত? 0। এটাকে এখন আমি এক্স এ কনভার্ট করে ফেলবো। ওয়াই দিয়ে নিছি কিন্তু এক্স এ কনভার্ট করে ফেলবো। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত? 7 ইকুয়াল কত? 0। -7 ইকুয়াল কত হবে? 0 হবে। তাহলে অ্যান্সার কত নাম্বার আসতেছে দেখো তো? কোথায় আছে? এই যে দেখো, এই যে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। ঠিক আছে, চলো এবার সামনের দিকে যাই। এটা এমসিকিউ শেষ, এবার সামনের দিকে যাই। দেখো কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 এর ন্যূনতম মান। আর এটা কি বলছে দেখো, পরেরটা একসাথে পড়ে ফেলি। 5 প্লাস 3x মাইনাস এক্স স্কোয়ারের সর্বোচ্চ মান। এখন এখানে কথা হচ্ছে এ এবং বির উপর নিয়ে। কি নিয়ে? এ এবং বির উপরে। দেখো এর মান, যদি এর মান 0 থেকে বড় হয় তাহলে সেটা ন্যূনতম মান থাকবে। আর এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে সেটা কি? সর্বোচ্চ মান থাকবে। দেখো তো এর মান এখানে কি? +1 না? 1 না? তাহলে সেটা কি 0 থেকে বড় না?
তাহলে এখানে অবশ্যই ন্যূনতম মান থাকবে। এরপর দেখো এইখানে দেখো এর মান অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ এখানে কত -1 না, যেটা 0 থেকে ছোট, তার মানে এর সর্বোচ্চ মান থাকবে। এখন সূত্রটা কি দাঁড়ায় দেখো, সূত্র হচ্ছে 4ac - b স্কোয়ার ডিভাইড বাই কত 4a, একই সূত্র, এটার জন্য যে সূত্র এটার জন্য সেই সূত্র, শুধু এখানে শর্ত আলাদা। কি এখানে শুধুমাত্র শর্ত আলাদা থাকবে, শর্তটা আলাদা থাকবে। বাকি যদি আমি এই সমীকরণটার মধ্যে মানটা বসাই দিই তাহলে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা আমি পেয়ে যাবো, অর্থাৎ ন্যূনতম মান এবং সর্বোচ্চ মানটাকে আমি পেয়ে যাবো। ঠিক আছে, এটার অ্যান্সারটা তোমরা করে ফেলবা। ওকে, আচ্ছা চলো এবার সামনের দিকে যাই। আচ্ছা এবার আসে আমরা দ্বিপদী বিস্তৃতি শুরু করব। দ্বিপদী বিস্তৃতিতে গুটি কতক অঙ্ক আসে, যেমন হচ্ছে x⁻12, x⁻13, অথবা x⁻, যে কোনো কিছু বলতে পারে, সেটা সহগ নির্ণয় করতে বলবে, অথবা x বর্জিত পদ নির্ণয় করতে বলবে। তো যেটাই নির্ণয় করতে বলুক আমরা এই দুইটা সূত্রের মাধ্যমে সবগুলো শেষ করতে পারি। দেখো শর্টকাট টেকনিকটা মাথায় রাখবা। আর নির্ণয়ের জন্য ম্যাজিক সূত্র কি বলছি, যদি সমীকরণ এরকম থাকে, সমীকরণটা যদি এরকম থাকে, দেখো x⁻p, অর্থাৎ এখানে একটা পাওয়ার থাকবে b/x⁻q, এর উপর পাওয়ার হিসেবে কি থাকতেছে n থাকতেছে, 10 থাকতে পারে, 12 থাকতে পারে, যেটাই থাকুক। এরপর বিস্তৃতিতে x⁻k এর সহগ তোমাকে বের করতে বলছে। এখন এখানে তো বলতেও পারে x⁻10 এর সহগ বের করো, অথবা x⁻6 এর সহগ বের করো, অথবা x⁻12 এর সহগ বের করো, যে কোনো কিছুর সহগ বলতে পারে। তো কেটা হচ্ছে কি সেই তার মান। এখন এই সহগ বের করতে কি করতে হবে, দেখো এই সহগ বের করতে আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। কোন সূত্রটা, এই যে এই সূত্রটা, এই সূত্রকে দেখো আর প্রথমে আরটা আগে নির্ণয় করে ফেলবো, তারপরে বাকি হিসাব। দেখো প্রথমে আর কি বলছি, n × p - k ডিভাইড বাই p + q, এটাকে নির্ণয় করে ফেলবো। এবার বিশেষ দ্রব্যষ্ট দেখো কি বলছি, x বর্জিত বা কি বলছি x বর্জিত বা মুক্ত পদ, অর্থাৎ x⁻0 এর জন্য যদি বলে, অর্থাৎ বর্জিত পদ যদি বলে, তাহলে x⁻ কত 0 হবে না, মানে ওই পদের মধ্যে x এর কোনো ইয়া থাকবে না। যদি x⁻0 হয় তাহলে তো x এর কোনো মান থাকবে না, x বর্জিত বলছে মানে x থাকবে না ওই সমীকরণে। তাহলে x বর্জিত যদি এটা হয় তার মানে k এর মান কত হওয়ার কথা, 0 হওয়ার কথা না। তাহলে এই দুটার সূত্র দিয়ে প্রথমে আর বের করব। এবার সহগ সমান হওয়া শর্টকাট, যদি সহগ সমান বলে সেই ক্ষেত্রে কি হবে, r + n - কত এত। এখন এইখানে দুটা টেকনিক আমরা বুঝে নিব। সেটা হচ্ছে দেখো, যদি আমাকে বলে তাহলে আমি প্রথমে NCR করব। কি করব, NCR এটাকে বসাবো, এটার সাথে কি করব বলো, ইনটু এর উপরে কি বসাবো, পাওয়ার বসাবো। এর উপর পাওয়ার কত বসাবো, এর মান যেটা থাকবে, অর্থাৎ এর মান কি দেখো x এর সাথে যে থাকতেছে সে হচ্ছে a, এর উপর পাওয়ার কি বসাবো n - r, n - কত r। এরপর আমরা কি বসাবো, এরপরে আমরা এই যে সহগটা বের করতে চাচ্ছি, এই জন্য আমরা কি করব, b যে মানটা আছে b এর উপরে কি বসাবো, এই যে এর মানটা, অর্থাৎ আর এর মানটাকে বসাই দিব। কথা কি বুঝতে পারলাম, আর এর মানটাকে বসাই দিব। তাহলে এটা বের করতে পারলে আমরা কি এই পুরো সহগটা নির্ণয় করে ফেলতে পারতেছি। ঠিক আছে, চলো সামনের কয়েকটা ম্যাথ তোমরা একটু নিজেরা করে নিবা। আমি দ্বিপদী বিস্তৃতিতে বেশি সময় ওয়েস্ট করবো না, তার কারণ এখানে গুটি কতক ম্যাথ, একই টাইপের ম্যাথ আসে, তোমরা এগুলো করে ফেলবা, আমি তোমাদের অ্যান্সার বলে দিয়ে যাবো। ঠিক আছে, পিডিএফ অ্যান্সার দাগানো থাকবে, তোমরা সেটা নিয়ে করে ফেলবা। দেখো প্রথমে কি বলছে, দেখো x - 9 এই বিশেষ দশম পদের মান নির্ণয় করতে বলছে। কততম পদ নির্ণয় করতে বলছে, দশম পদ। তার মানে 10 - কত 1। প্রথমে আমি কি করব, n এর মানটাকে নির্ণয় করে নিতে যাচ্ছি, তাহলে কত পদ, দশমতম পদ, তাহলে সেই অনুযায়ী মান বসাবো। ঠিক আছে, আচ্ছা এটার অ্যান্সার হবে খ নাম্বারটা, এটার অ্যান্সার আসবে খ নাম্বারটা। এরপরটা দেখো, আমি প্রথম যে সেগমেন্টের সমীকরণ দেখাইছিলাম সেটা আছে কি, এখানে এর পির মান কত, পির মান হচ্ছে 1, এখানে কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 2, আর এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 15, আর কে এর মান কত দেখো তো, এই যে এটা হচ্ছে কে এর মান কত 12। তাহলে এটা যদি বসাই তাহলে সহগ বের করাটা সহজ না, সহগ বের করা কিন্তু সোজা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসবে খ নাম্বারটা। ঠিক আছে, করে ফেলবা তোমরা, ওই সূত্র দ্বারা করে ফেলবা। চলো সামনের দিকে যাই। এরপর দেখো আবার ওই একই সেগমেন্টের এটার সহগ নির্ণয় করতে বলছে, কত x³ এর সহগ, x⁻³ এর সহগ নির্ণয় করতে বলছে। এখানে পির মান কত, পির মান হচ্ছে 1, এখানে কিউ এর মান 2, এখানে n এর মান কত বলো, n এর মান হচ্ছে 12, আর এইখানে এই যে 3 আছে সেটা কি, সেটা হচ্ছে কে। তাহলে এটা সহগ বের করা কি খুব বেশি কঠিন হবে, কঠিন হবে না, এটা সহগ তোমরা বের করে ফেলবা। এটা সহগ কত হবে বলো তো, এটা সহগ হবে এই যে খ নাম্বারটা, এটা তোমরা করে ফেলবা। তোমাদের দ্বিপদীর কাজগুলো থাকতেছে, দ্বিপদী বিস্তৃতির কাজগুলো তোমরা নিজেরা করে ফেলবা। এরপর আসো দেখো 1 + ax কত 8, এখানে বিস্তৃতিতে কি বলছে, x³ এবং x⁴ এর সহগ পরস্পর সমান হলে, আমি কিন্তু এই স্লাইডেই আমি এই সূত্রের স্লাইডে দেখাই দিছি, যদি যদি আমার সহগ সমান হয় সেই ক্ষেত্রে শর্টকাটটা কি হচ্ছে। দেখো একটা বলবে x⁻r, আরেকটা বলবে কত
এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান, অর্থাৎ একটা সংখ্যা কিন্তু আগায় গেছে। সহগ যদি সমান হয় সেই ক্ষেত্রে সূত্র কি হবে? সূত্র হবে এইটা। সূত্র কোনটা হবে? এইটা। দেখো এই যে পরের স্লাইডে দেখো এখানে কি বলছে দেখো তো, এইখানে এটা ছিল 3 আর এটা কত? 3 প্লাস 1 না? তাহলে কি বোঝাতে পারছি সূত্র কিভাবে লিখতে হবে? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কত আসবে? দেখো এটার অ্যান্সার আসবে 4/5। তোমরা একটু এগুলা করে ফেলবা, তোমাদের এটা কাজ থাকলো, তোমরা এগুলো করে ফেলবা। আমি শর্টকাট নিয়ম শিখাই দিচ্ছি, তোমরা এগুলো করে ফেলবা। চলো এবার সামনের দিকে যাই। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এই যে 2x, আবার কি আছে 1x টু দি পাওয়ার 4, বিসিতে x বর্জিত পদ বসে। কি বসে? x বর্জিত পদ বসে। x বর্জিত যদি পদ বলে, এখানে p এর মান কত? p এর মান কত? p এর মান হচ্ছে 0। এখানে q এর মান কত? p এর মান হচ্ছে 2। এখানে q এর মান কত? q এর মান হচ্ছে 1। n এর মান কত? 4। আর এই যে k আছে, x বর্জিত পদ বলছে, তাহলে x টু দি পাওয়ার কত? 0 না? অর্থাৎ k ইকুয়াল কত? 0। এই মানটাই বসাই দিব। অর্থাৎ একটু আগে কি সূত্র শিখলাম? একটু আগে r ইকুয়াল কি শিখছি? r ইকুয়াল শিখছি n ডট p মাইনাস k ডিভাইড বাই কত? p প্লাস q। এখানে শুধু k এটা থাকবে না। কি থাকবে না? k ইকুয়াল যেহেতু 0, তাহলে k থাকতেছে না। n ডট p ডিভাইড বাই কত হবে? p প্লাস কত? q। p প্লাস কত হবে? q। জাস্ট এই মানটাকে বসাই দিলে কিন্তু অ্যান্সারটা কভার হয়ে যাবে। এরপর আসে দেখো 2 ডিভাইড বাই 3x স্কোয়ার মাইনাস 1/3x স্কোয়ার টু দি পাওয়ার 9। এই বিস্তৃত x বর্জিত পদ বের করতে বসে। এখানে p এর মান কত? p এর মান হচ্ছে 2, q এর মান 1 এবং n এর মান কত? n এর মান হচ্ছে 9। x বর্জিত পদ বলছে, অর্থাৎ k এর মান কত? 0। একই ব্যাপার, সূত্র কি একই। r এর মান আগে বের করব, r এর মানটা আগে বের করব n ডট p ডিভাইড বাই কত? p প্লাস কত? p প্লাস q। একই জিনিস, ঠিক আছে? এগুলো তোমরা করে ফেলবা, এগুলাকে তোমরা করে ফেলবা। চলো সামনের দিকে যাই। আচ্ছা, দেখো এখানে হচ্ছে আমরা কণিকে আসি। কণিক থেকে এমসিকিউ ম্যাক্সিমাম আসবে। আচ্ছা দেখো, কেন্দ্র বিশিষ্ট কণিক কোনটি? আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা কেন্দ্র বিশিষ্ট হবে না, এটা কেন্দ্রবিহীন হবে। হ্যাঁ, কেন্দ্রবিহীন হবে। আচ্ছা, আমরা দুইটা এমসিকিউ শিখে রাখি। দেখো, কেন্দ্র বিশিষ্ট কারা? পরাবৃত্ত বাদ দিয়ে, পরাবৃত্ত বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে কেন্দ্র বিশিষ্ট। ঠিক আছে, এগুলো সবগুলোরই কেন্দ্র আছে। আর কেন্দ্রবিহীন কে? কেন্দ্রবিহীন হচ্ছে পরাবৃত্ত। তো এটা মাথায় রাখবা, এটা হচ্ছে কি কেন্দ্রবিহীন, এটা কিন্তু কেন্দ্র নাই, এটা কেন্দ্রবিহীন। আর বাকিগুলা কি? বাকিগুলো হচ্ছে কেন্দ্র বিশিষ্ট। আচ্ছা, এরপরে আসো, এরপরে কি বলছে দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল 12x পরাবৃত্তের উপরিস্থ বিন্দু পি একটি, পি এর কোটি কত? 12। কোটি মানে কি ভাইয়া? কোটি মানে হচ্ছে ওয়াই। পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত? উপকেন্দ্রিক দূরত্ব সূত্র আমরা কি জানি? উপকেন্দ্রিক দূরত্ব সূত্র হচ্ছে এক্স প্লাস এ। এখন এক্স এর মান না হয় আমরা রাখলাম, উপকেন্দ্রিক দূরত্ব এক্স না হয় আমরা পাবো, কিন্তু এর মান কই পাবো? এর মান কি আছে এখানে কোথাও? দেখো তো, নাই। এর মান তো বের করে নিতে হবে এখান থেকে। দেখো, এর মান বের করতে হবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? 12x। তাহলে এই এর সাথে কি থাকার কথা? ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x থাকার কথা না? 4ax। তাহলে 4a ইকুয়াল কত হবে? 12। তাহলে এর মান কত আসবে? এর মান আসবে হচ্ছে 3। তাহলে এর মান তো পেয়ে গেলাম। এবার এক্স এর মান বের করতে হবে। দেখো, যেহেতু বলছে পি এর কোটি 12, তাহলে পি হচ্ছে এই পরাবৃত্তের উপরিস্থিত একটি বিন্দু। তার মানে পি হচ্ছে এই পরাবৃত্তের মধ্যে একটা বিন্দু, অর্থাৎ এই পি বিন্দু দিয়ে এই পরাবিন্দু কিন্তু সিদ্ধ করা যাবে বা সিদ্ধ হবে। তাহলে কি লিখলাম? দেখো, পি হচ্ছে কোটি, তাহলে এখানে বসায় দিই 12-এর উপর স্কোয়ার ইকুয়াল কত হবে? ইকুয়াল হবে 12x, অর্থাৎ 144। আর কত? 12x। এক্স ইকুয়াল কত হচ্ছে? 12। এখানে থাকলো 12 আর এখানে থাকলো 3, তাহলে কত হচ্ছে? 12 যোগ 3 কত? 15। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 15, গ নাম্বারটা। ঠিক আছে, চলো এবার সামনের দিকে যাই একটু। দেখো কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 8y ইকুয়াল 0 পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে বসে। কিসের সমীকরণ নির্ণয় করতে বসে? নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ যখন বলবে, আগেই এটার দিকে তাকাও, এটার দিকে আগে তাকাও। কি বলছে? এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, এই ফর্মে আছে না? পরাবৃত্তের এই ফর্মে আছে না? এটাকে এই ফর্মে আগে নিয়ে আসতে হবে আমার, এই ফর্মে আগে নিয়ে আসতে হবে। তাহলে যদি এই ফর্মে থাকে, তাহলে কি হচ্ছে? মাইনাস এ হচ্ছে কি? y ইকুয়াল মাইনাস এ হচ্ছে নিয়ামকের সমীকরণ। এখন এর মান তো বের করতে হবে। তাহলে এর মান কি দাঁড়াচ্ছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 8y। এখন 4a ইকুয়াল কি হবে? 8 হবে। 4a ইকুয়াল 8 হবে। a ইকুয়াল তাহলে কি হবে? 2 হবে। a ইকুয়াল কি হবে? 2 হবে। a ইকুয়াল কি আসছে? 2। এখন এর মান কি? 2 আসবে খালি, যেটা -8 না? তাহলে এটা -2 আসবে। এখন এর মান যদি এখানে -2 বসাও, তাহলে কি দাঁড়ায়? y ইকুয়াল 2 হয়। y ইকুয়াল কত হয়? 2 হয়। তাহলে এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে y ইকুয়াল কত? 2। y ইকুয়াল 2। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসি
3y² মাইনাস 30y প্লাস 5x প্লাস 55 বা 55 ইকুয়াল কত 0। কণিকের উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই কণিকটা কি সেটা আগে একটু খেয়াল করো। এই কণিকটা কি? কণিকটা হচ্ছে একটা পরাবৃত্ত। পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করতে বলছে তো আমাকে। এগুলো আমি নির্ণয় করে দিব না, তার কারণ এগুলো তোমরা আগেও করে আসছো। এটাকে কোন ফর্মে নিয়ে আসতে হবে? x মাইনাস আলফা এর উপরে স্কোয়ার ইকুয়াল 4a ইন্টু y মাইনাস বিটা, এই ফর্মে নিয়ে আসতে হবে। এই ফর্মে আগে নিয়ে আসবা, তারপর কি করবা? আলফা আর বিটার মান বের করবা, তারপরে উপকেন্দ্রের যে সূত্র আছে সেই সূত্র ফেলে দিবা। তাহলে কি হবে? অ্যান্সারটা কি পাওয়া যাবে। তাহলে অ্যান্সার পাওয়া যাবে। এটার অ্যান্সার হবে 43/12 আর 5। ঠিক আছে, চলো এবার সামনের দিকে যাই। এটা তোমরা করে ফেলবা। এরপরে আসো, দেখো x² ডিভাইড বাই 36 প্লাস y² ডিভাইড বাই 81 ইকুয়াল 1। উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব বের করতে গেলে আমাকে কি করতে হবে? উপবৃত্ত না, অধিবৃত্ত নয় কিন্তু উপবৃত্ত। তাহলে এখানে অবশ্যই এ আর বির মান কি করতেছে? ম্যাটার করতেছে। আগে এর মান আর বির মান বের করে ফেলবা। ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে লিখতে হবে। তাহলে এটা সূত্র হবে 2a² ডিভাইড বাই বি। এখন 2a² ডিভাইড বাই বি কেন লিখলাম? দেখো x² ডিভাইডেড বাই কত হচ্ছে 36 না, তাহলে 6 এর উপরে স্কোয়ার আর প্লাস y² ডিভাইড বাই কি হবে? y² ডিভাইড বাই কি হবে বলো দেখি। এখানে y² ডিভাইড বাই হচ্ছে 9 এর উপর স্কোয়ার ইকুয়াল কত 1। তার মানে এর মান হচ্ছে কত 6 এবং বির মান এবং কত বির মান কত? বির মান হচ্ছে 9। এখানে বড় কে? দেখো এ বড় নাকি বি বড়, আবার বি বড় নাকি এ বড়, তার উপর ডিপেন্ড করতেছে। তাহলে এখানে কে বড় দেখো তো? এখানে হচ্ছে আসলে এই যে এটা হচ্ছে এখানকার ব্যাপার, বি বড়, এই জন্য 2a² ডিভাইড বাই বি। এখন এখানে এর মান এবং বির মান যদি আমরা বসাই দিই তাহলে কি পাবো? তাহলে অ্যান্সারটা আমরা কি করব? পেয়ে যাব। ঠিক আছে, এটা তোমরা করে ফেলবা, এটা তোমরা করে ফেলবা। আচ্ছা এরপরে আসো, দেখো কি বলছে? x² ইকুয়াল প্লাস 2y ইকুয়াল 0 সমীকরণের লেখচিত্র কোনটি? লেখচিত্র আঁকতে বলছে। এই কোশ্চেনটা কিন্তু বারবার আসে। দেখো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা একটু বেশি ইম্পর্টেন্ট। এইখানে অপশন হিসেবে দেওয়া আছে ঊর্ধ্বমুখী পরাবৃত্ত, ডানমুখী পরাবৃত্ত, নিম্নমুখী পরাবৃত্ত এবং বামমুখী পরাবৃত্ত। এটা এইভাবে বাংলায় না দিয়ে চিত্র আকারেও দিতে পারে। চিত্র আকারে দিলে বুঝতে সুবিধা হয়, কিন্তু বাংলায় দিলে সমস্যাটা পড়ে যায়। ঠিক আছে, নিম্নমুখী না ঊর্ধ্বমুখী না কোনমুখী সেটা তো বুঝতে হবে। এখন দেখো কথা হচ্ছে x² প্লাস 2y ইকুয়াল 0 সমীকরণের লেখচিত্র কোনটি? এখন যদি আমরা এই লেখচিত্র কথাটাকে চিন্তা করি তাহলে কি দাঁড়াচ্ছে বলতো? দেখো x² মাইনাস 2y না, মাইনাস 2y। এখন দেখো এইখানে এই যে 4a, 4a, 4a ইকুয়াল কত? -2। তাহলে a ইকুয়াল কত হবে? -হাফ না, -হাফ। এটা কোন দিকে গেছে? মাইনাস না, তার মানে কি অবশ্যই নিচের দিকে আসবে। যদি নিচের দিকে আসে পরাবৃত্তটা কি নিম্নমুখী হওয়ার কথা, এবং x এর উপরে স্কোয়ার আছে, y ফাঁকা আছে, তার মুখ কোন দিকে খুলবে? y এর দিকে খুলবে। অর্থাৎ চিত্রটা আসবে এরকম, চিত্র আসবে কি? চিত্র আসবে কিন্তু এরকম। ওকে, চিত্রটা আসবে এরকম। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে অ্যান্সারটা? অ্যান্সারটা হচ্ছে নিম্নমুখী পরাবৃত্ত। ঠিক আছে, এরপর চলো সামনের দিকে যাই। আচ্ছা এখানে দেখো y² ইকুয়াল কত? 4x প্লাস 8y পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা এটা কি নতুন করে আমাকে নির্ণয় করে দিতে হবে? অবশ্যই না, এটা আমরা বারবার দেখে আসছি। এটা কোন ফরম্যাটে? দেখো এটা কিন্তু পরাবৃত্ত বলে দিচ্ছে। পরাবৃত্ত, পরাবৃত্তের ফরম্যাট কয়টা? পরাবৃত্তের ফরম্যাট কয়টা? দেখো পরাবৃত্তের ফরম্যাট হচ্ছে দুইটা। একটা হচ্ছে y মাইনাস বিটা এর উপর অল স্কোয়ার ইকুয়াল 4a x মাইনাস কত? আলফা, এটা একটা। আরেকটা কি? x মাইনাস আলফা এর উপর স্কোয়ার 4a y মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে কোনটাতে নিয়ে আসবো আমরা বলো দেখি? আমরা কোনটাতে নিয়ে আসবো? আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো। দেখো এখানে y² 4x আর 8y, এটা শীর্ষবিন্দু আমরা নির্ণয় করব। এখন এই ফরম্যাটে যদি আমরা নিয়ে আসি তাহলে কি আমরা এটার অ্যান্সারটা কি পাচ্ছি? তাহলে এটার অ্যান্সারটা আমরা পাচ্ছি। দেখো এটার অ্যান্সার যদি আমরা পাইতে চাই এটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখন এই ফরম্যাটে নিয়ে আসা কি কঠিন? কঠিন না। দেখো y² জায়গায় আছে, -8y এখানে করে দিলাম, আর 4x জায়গায় থাকলো। এখন এটাকে আমি কি করবো? অল স্কোয়ার সূত্র বানাবো। তাহলে কি দাঁড়াচ্ছে বলো দেখি? 2 ইন্টু 4y, আর যেহেতু এখানে 4 নিছি তার মানে বি এর মান কত হবে? হ্যাঁ, 4 এর উপরে স্কোয়ার অর্থাৎ কত? 16, তাই তো? বা 4 এর উপরে স্কোয়ার, আর এখানে কি হবে? 4x প্লাস কত? 16। এটা তো পুরোটা পেয়ে গেলাম, পাইছি না? এখান থেকে জাস্ট কি করব আমরা? দেখো এই আমি অপশনের উপরে লিখতেছি y মাইনাস 4 এর উপরে কি করব? স্কোয়ার দিব, আর এখানে 4x প্লাস কত? 16 থেকে যাবে। এইখান থেকে আমি কি করতেছি বলো দেখি? এখান থেকে 4 এর মানে পুরো 16 মানটাকে নিয়ে নিচ্ছি। দেখো 4 কমন নিলাম, যদি 4 কমন নিই তাহলে কি দাঁড়ায়? x প্লাস কত? x প্লাস 4, x প্লাস 4।
তাহলে ওয়াই মাইনাস ফোর এখানে থেকে যাচ্ছে, ফোর আসলো। তাহলে আমাকে বলছে শীর্ষবিন্দু নির্ণয় করতে। একটা শীর্ষবিন্দু যেটা হচ্ছে বিটা, সেটা হচ্ছে ফোর, যেটা হচ্ছে আলফা সেটা হচ্ছে কি মাইনাস ফোর। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে মাইনাস ফোর ফোর, মাইনাস ফোর এবং কি ফোর, অর্থাৎ ঘ নাম্বারটা অ্যান্সার দাঁড়াচ্ছে। দেখো করে দিলাম। এরপরটাতে চলো, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y ইকুয়াল কত 11। পরাবৃত্তের অক্ষের সমীকরণ নির্ণয় করতে বলছে। কিসের সমীকরণ নির্ণয় করতে বলছে? অক্ষের সমীকরণ। এই জিনিসটাতে একটু ট্রিক্স আছে। দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 6x সমীকরণটাকে একটু, সমীকরণ দিকে একটু আগে তাকাও, ঠিক আছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল কত মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y ইকুয়াল কত 11। এটার আমরা কোন ফরম্যাটে নিয়ে আসবো দেখো তো। এই যে ওয়াই মাইনাস বিটা এর উপরে স্কোয়ার ইকুয়াল 4a এক্স মাইনাস কত হবে, এক্স মাইনাস আলফা হবে। এই ফরম্যাটে নিয়ে আসবো। এখন যখনই আমাকে বলবে অক্ষের সমীকরণ, তখন এই ওয়াই মাইনাস বিটা এটাই হবে আমার অক্ষের সমীকরণ। এটাই হবে কি আমার অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ কি হবে? এটাই। তাহলে এটাকে এই ফরম্যাটে নিয়ে আসাটা কি খুব কঠিন? কঠিন না। আমরা এতদিন যখন পড়ে আসছি, 2 বছর ধরে হায়ার ম্যাথ পড়ে আসছি, তো হায়ার ম্যাথে আমরা যখন পরাবৃত্ত বা কনিক করছি, তখন বারবার করে এই জিনিসটাকে করে আসছি। আমরা যদি উপকেন্দ্র নির্ণয় করতে যাই, তাও এই বিষয়টা করে আসছি। আমরা যদি শীর্ষ নির্ণয় করতে যাই, তাও এই বিষয়টা করে আসছি। তাহলে এটা কিন্তু কঠিন কিছু না। তাহলে প্রথম কথা কি ছিল? ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে অক্ষের সমীকরণ যদি বলে, তাহলে ওয়াই মাইনাস বিটাই হবে এটা, ঠিক আছে? তাহলে এখানে 2 আসবে, এখানে কি আসতেছে 2 আসতেছে, ঠিক আছে? 2 যদি আসে, তাহলে সেটা অ্যান্সার এখানে কি হবে? অ্যান্সার হবে খ নাম্বারটা। অ্যান্সার হবে কি খ নাম্বারটা। চলো তোমরা এটা করে ফেলবা। এরপরে যাই। এরপরে দেখো তো, ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 4x প্লাস কত 16 ইকুয়াল 0 একটি পরাবৃত্ত নির্দেশ করে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। একই জিনিস একটু আগেই বলে আসলাম সমীকরণের দিকে তাকাও। সমীকরণটার দিকে তাকাও, কি বলছে সেটা আগে দেখো। ওয়াই স্কোয়ার মাইনাস কত 4y মাইনাস এক্স প্লাস কত 16। এখানে আমাকে বলছে পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে। উপকেন্দ্র মানে কি? এস। এস নির্ণয় করতে বলছে। তাহলে আমাকে কি করতে হবে? ওয়াই মাইনাস বিটা এর উপরে অল স্কোয়ার ইকুয়াল 4a এক্স মাইনাস আলফা। আগে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, তারপরে এস নির্ণয় করতে হবে। তারপর কি নির্ণয় করতে হবে? এসটাকে নির্ণয় করতে হবে। এটা কঠিন কিছু না, এটা তোমাদের কাজ। এটা কি তোমাদের কাজ? আমি অ্যান্সার দাগায় রাখতেছি। অ্যান্সার হচ্ছে 4 আর 2 ক নাম্বারটা, ঠিক আছে? অ্যান্সার 4 আর 2 ক নাম্বারটা তোমরা করে চেক দিবা, এবং পিডিএফ দেওয়া থাকবে তোমাদেরকে, পিডিএফ থেকে অ্যান্সারটা চেক দিয়ে নিবা। এরপরে যাই। ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 9x পরাবৃত্তের উপরিস্থ পি বিন্দুর কোটি কত 12 হলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত? আবারও একই কোশ্চিন। এই কোশ্চিন রিপিটেড, এর আগে আমরা করে আসছি। এক্স ইকুয়াল এ, এক্স এর মান আগে বের করব, তারপরে এর মান বের করব, এবং দুইটা যোগ করে দিলে আমরা কি পাবো? উপকেন্দ্রিক দূরত্ব পাবো। দেখো এইখানে কি হবে? 4a ইকুয়াল কত হবে? 9 হবে না? তাহলে এ ইকুয়াল কত হচ্ছে 9/4। এই ইকুয়াল কত 9/4, এর মান পেয়ে গেছি। এবার আসি, যেহেতু বিন্দুর কোটি বলছে, তার মানে কত 144 9/x। এখান থেকে এক্স এর মান বের হবে, এখান থেকে কি বেরোবে? এক্স এর মান বের হবে। তারপর দুটাকে যোগ করব, যোগ করলেই আমরা কি পাচ্ছি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাচ্ছি। এটার অ্যান্সার আসবে 18.25, ঠিক আছে? এটাও তোমাদের কাজ থাকলো। চলো এবার সামনের দিকে যাই। এখানে কি বলছে দেখো, y ইকুয়াল 2x প্লাস বি রেখাটি ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 16x পরাবৃত্তকে স্পর্শ করে, তবে বি কত? দেখো আমি এখানে আমি কি করে রাখছি? শর্টকাট টেকনিকটাকে লিখে রাখছি। আমাকে যদি স্পর্শ করে, তাহলে সি ইকুয়াল এ ডিভাইড বাই এম, এই শর্তটাকে পূরণ করতে হয়। অর্থাৎ এইটা একটা কি? এটা হচ্ছে একটা পরাবৃত্ত, ঠিক আছে? এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, এই পরাবৃত্তকে যখন স্পর্শ করবে, তখন ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস কত সি হবে। তো এটা শর্ত হচ্ছে সি ইকুয়াল এ ডিভাইডেড বাই এম। এইখানে এই প্রশ্নের জন্য বি হচ্ছে কি সি, বিটাই হচ্ছে কি সি। তো এইখানে জাস্ট মানটা বের করবো, বি এর মানটা এ ডিভাইড বাই এম দিয়ে, এর মান এখান থেকে বের করে নিব, আর এখান থেকে কি করবো? দেখো সমীকরণ দেখো, আমি কেন বি ইকুয়াল সি বললাম? এই যে সমীকরণের দিকে তাকাও। এটাকে যদি আমি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সির সাথে তুলনা করে থাকি, এটাকে যদি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি তুলনা করি, তাহলে কি দাঁড়াচ্ছে বলতো? সি ইকুয়াল বি দাঁড়াচ্ছে না? সি ইকুয়াল বি দাঁড়াচ্ছে কিনা? সি ইকুয়াল বি দাঁড়াচ্ছে। এবং এই যে এম ইকুয়াল কত? এম ইকুয়াল দাঁড়াচ্ছে 2। এম ইকুয়াল কত দাঁড়াচ্ছে? 2। এম ইকুয়াল যদি 2 দাঁড়ায়, তাহলে এখানে এর মান বসাই দিব। এই ইকুয়াল কি হবে? দেখো 4 ইকুয়াল কত? এই যে 4 ইকুয়াল কত হবে? 4a ইকুয়াল হবে 16। তাহলে a ইকুয়াল কত আসবে? 4। তাহলে মান যখন বসাই দিব, a ডিভাইড বাই, দেখো মান বসাই, 4 ডিভাইড বাই কত 2 ইকুয়াল কত আসবে? অ্যান্সার হবে 2। অ্যান্সার কত আসবে? 2। এবার এসে খ নাম্বারটা অ্যান্সার আসতেছে। চলো এরপরটাতে যাই। 44 নাম্বার দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল 9x পরাবৃত্তের 4 6 বিন্দুতে স্পর্শকের
সমীকরণ। এটার জন্য ডাইরেক্ট সূত্র আমি লিখে রাখছি এবং তোমরা এই সূত্রটাকেই ফলো করে যাবা। দেখো তোমরা এই সূত্রটাকেই ফলো করে যাবো, অন্য কোনো কিছুর দরকার নেই। যখনই আমাকে বলবে যে স্পর্শকের সমীকরণ একটা বিন্দু দেওয়া থাকবে এবং পরাবৃত্তের কথা বলবে, তখন সোজাসাপটা হিসাব, অন্য কোনো হিসাব নেই। এখানে দেখো কি বলছে, 2a, এর মান নির্ণয় করে ফেলতে হবে। এই ইকুয়াল কত হবে বলো, 4, এই ইকুয়াল কত 9 না, 4 ইকুয়াল 9, তাহলে এই ইকুয়াল কত হবে, এই ইকুয়াল হবে 9/4। এর মান আমরা পেয়ে গেছি, এখানে আমরা এর মান পেয়ে গেছি না, দেখো এর মান পেয়ে গেছি। এবার যদি এর মান পেয়ে যাই 4 আর 6, এটাকে বসাই দিব কিভাবে, কোন সূত্রে বসাবো, দেখো y ইন্টু কত y1 এর মান কত 6, তার মানে কত 6y। এরপরে ইকুয়াল কত হবে, ইকুয়াল 2a, অর্থাৎ 2 ইন্টু কত হবে 9/4, 9/4 ইন্টু কত হবে x প্লাস কত x1, x প্লাস কত হবে x1, x প্লাস কত হবে x1 এর মান কত 4, x1 এর মান হচ্ছে 4। তো এইটাকে জাস্ট আমরা হিসাব করে ফেলবো। দেখো তাহলে এখানে কত আসছে 9/2 আর এখানে কত x প্লাস 4। এখন কি করব, 2 দ্বারা গুণ করে দিব, 2 দ্বারা গুণ করে দিলে কত আসতেছে 12y ইকুয়াল 9x প্লাস 36। ঠিক আছে, ওকে। এখন এই যে হিসাবটা হলো, এটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা অ্যান্সার পাই। কি দ্বারা ভাগ করে দেওয়া যায় বলো দেখি, কি দ্বারা ভাগ করে দেয়, 3 দ্বারা ভাগ করে দেওয়া যায়। 3 দ্বারা ভাগ করে দিলে অ্যান্সার পাওয়া যাবে। দেখো কি আছে, 3x মাইনাস 4y প্লাস 12, 4x না 3x, অর্থাৎ অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বারটা। ঠিক আছে, 3 দ্বারা এই পুরো সমীকরণটাকে, এই যে এখানকার যে সমীকরণ আছে, এই সমীকরণটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দিই, এই যে এই সমীকরণটাকে 3 দ্বারা ভাগ করে দিলে কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি। ঠিক আছে, চলো এবার সামনের দিকে যাই। ওকে, এরপরে স্লাইডে যাই। কি বলছে, 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল 12 উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে। উৎকেন্দ্রিকতা, ই এর মান নির্ণয় করতে বলছে, আমাকে বলছে ই এর মান নির্ণয় করতে। এখন এটা কিসের কথা বলছে, উপবৃত্তের কথা বলছে আমাকে। কিসের কথা, উপবৃত্ত। উপবৃত্তের ক্ষেত্রে দুইটা টপিক থাকে। কি টপিক থাকে, প্রথমে আমাকে এ আর বির মান নির্ণয় করতে হবে। আগে দেখতে হবে এ বি থেকে বড় নাকি বি এর থেকে বড়, এটার উপর ডিপেন্ড করে ইর মান আমার বের করতে হবে। এই সূত্র আমরা বারবার শিখে আসছি, সো এটাতে আর ইয়া করে লাভ নেই। আর এটাকে কোন ফর্মেটে নিয়ে আসতে হবে, এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে কি করবো, 12 দ্বারা উভয় পাশে ভাগ করে দিব। ভাগ করে আমরা কি করব, অ্যান্সারটাকে নিয়ে আসার চেষ্টা করব। এটা কত নাম্বার, এটা হচ্ছে 45। এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে কত, হাফ। ঠিক আছে, এটার অ্যান্সার হবে হাফ। তোমরা এটা মিলাই নিবা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু কি করছি, পুরা কণিকের গুলা শেষ করে ফেলছি। কণিকের যেই ম্যাথগুলো আমি করে দিলাম না, অর্থাৎ তোমাদেরকে সিকোয়েন্স দেখাই দিলাম, তোমরা সেগুলো কি করে ফেলবা, এবং পিডিএফ এর সাথে অ্যান্সারটাকে মিলাই ফেলবা। আচ্ছা, 46 নাম্বারটা আসি। দেখো tan ইনভার্স পি, আর এখানে বলে দিয়েছিলাম sin ইনভার্স 2/3 হলে পি এর মান নির্ণয় করতে হবে। তাহলে সাইনটাকে আমার কি করতে হবে, ট্যানে করে নিতে হবে। কিসের সাহায্য করবো, আমি ত্রিভুজের সাহায্য করবো। দেখো একটা ত্রিভুজ দিয়ে নিই তাহলে এখানে। হ্যাঁ, এখন সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো এখানে কি থাকতেছে, লম্ব অর্থাৎ 2, আর এখানে কি থাকতেছে 3। তাহলে অতিভুজ যখন বের হবে তখন কি আসবে, √5। ঠিক আছে, এখন tan থিটা ইকুয়াল কি, tan থিটা ইকুয়াল কি বলো দেখি, tan থিটা ইকুয়াল, যদি আমি এটাকে থিটা কোণ ধরি, tan থিটা ইকুয়াল কি হবে 2/√5। ঠিক আছে, 2 বাই কি আসবে, √5 আসবে। আচ্ছা, 2/√5 যদি আসে তাহলে tan ইনভার্স, যেহেতু সাইনকে আমি সাইন ইনভার্সকে পরিণত করছি, আমি জাস্ট সূত্রের খাতিরে তোমাদের এভাবে দেখালাম 2/3। তাহলে এটাকে যদি আমি পরিণত একবার করে ফেলি, তাহলে কি আসবে, tan এর বেলায় tan ইনভার্স কত আসবে, tan ইনভার্স 2/√5 আসবে। এখন এইখানে জাস্ট আমি কি বসাবো, tan ইনভার্স 2/√5 বসাবো। এরপরে এই পাশে tan ইনভার্স আর ওই পাশে tan ইনভার্স দুই পাশ থেকে কেটে দিতে পারো, অথবা এই tan কে ওই পাশে নিয়ে যায় tan ইনভার্স আর tan কেটে দিতে পারো। তাহলে পি এর মান কত আসতেছে, পি এর মান আসতেছে কত, 2/√5। 2 বাই কত আসতেছে, √5। তাহলে এটা কি, খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা চলো এবার সামনের দিকে যাওয়া যাক। এবার আমরা সামনের দিকে যাই। দেখো এখানে কি আছে, cot p আছে, আর এখানে হবে cos। এখানে কি হবে, এটা cos হবে, cos, এটা হবে cos ইনভার্স 3/2। তাহলে এখানে কট আছে, কসটাকে কি করতে হবে, এই যে কসটাকে, কস ইনভার্স 3/2 কে আমার কি করে নিতে হবে, কট ইনভার্স এ আনতে হবে। কট ইনভার্সে আনলে দুই পাশ থেকে কট বাদ দিলে আমি কি পাবো, পি এর মান পাবো, এটা তোমাদের কাজ থাকলো, এটা তোমাদের কাজ, পিডিএফ এ তোমরা অ্যান্সার সমেত পেয়ে যাবা। ঠিক আছে, এরপরে আসি, সাইন ইকুয়াল কত, tan ইনভার্স হাফ, আর এখানে কট ইনভার্স কত 3। তাহলে সাইন এটাকে পুরাকে কিসে আনতে হবে, আগে ট্যানের সূত্র দিতে হবে। ট্যানের সূত্র দেওয়ার পরে কিন্তু করতে হবে। দেখো এখানে এই কটটাকে কিসে পরিণত করতে হবে, ট্যানে পরিণত করতে হবে। তাহলে এখানে কি থাকলো, দেখো tan ইনভার্স কত হচ্ছে হাফ, প্লাস কি হবে, tan ইনভার্স কত আসবে
ট্যান ইনভার্স 1 বাই কত 3। তাহলে এইটাকে যদি আমি পুরা গুণ করি, এটাকে যদি আমি পুরাটাকে গুণ করি, তাহলে কত আসতেছে বলো? এটার মান আসবে 1, এটার মান কত আসবে? 1 আসবে, এটার মান আসবে 1। এটার মান যদি 1 আসে তাহলে কি হচ্ছে? এই পাশে উল্টে যাচ্ছে, সাইন থাকতেছে, এখন নিচে 1 আসতেছে, সাইনের মানে সাইন ইনভার্স নিয়ে আসবে, অর্থাৎ ট্যান এর মানটা কত আসবে? দেখো শেষমেশ যদি আমি এই যে এই সূত্র ফেলি, অর্থাৎ ট্যান ইনভার্স এ প্লাস বি সূত্র ফেলি, বা ট্যান এ প্লাস বি ইনভার্সের সূত্র আছে সেটাকে যদি ফেলি, তাহলে কি দাঁড়ায়? ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান ইনভার্স এ বি, অর্থাৎ একবারে মানটা বসাই দিব এখানে। হ্যাঁ, এই মান যদি আমি বসাই তাহলে কি পাচ্ছি? ট্যানের মান পাবো 1, এখানে 1 পেয়ে যাব, তখন সাইনে কনভার্ট করব, সাইনে কনভার্ট করলে অ্যান্সার পাওয়া যাবে। এটাও তোমাদের হোমওয়ার্ক, এগুলো বারবার করে আসছো, আরেকবার করে করে ফেলবা, ঠিক আছে? এরপর যাই, সামনের দিকে যাই, দেখো আচ্ছা 49 নম্বরটা আসো, দেখো সেক স্কোয়ার ট্যান ইনভার্স 5 প্লাস ট্যান স্কোয়ার সেক ইনভার্স 2, ঠিক আছে? এখানে আমরা ডাইরেক্ট সলভ করব, তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স 5, ঠিক আছে, প্লাস কত সেক স্কোয়ার সেক ইনভার্স 2 মাইনাস কত 1। এখন এটাতে পুরোটাতে মান বসাবো, দেখো 1 প্লাস এই যে ট্যান আছে আর ট্যান ইনভার্স কাটা যাবে, তাহলে 5 এর উপর কি হবে? স্কোয়ার হবে, অর্থাৎ 25, একবারে করতেছি 25 প্লাস কত 4 মাইনাস কত 1, তাহলে এই যে -1 আর +1 কাটা যাচ্ছে, কত আসতেছে? 29, ঠিক আছে? এই যে গ নাম্বারটা হবে অ্যান্সার। এরপর আসে 50-এ, কি বলছে? 2 cos থিটা -1 ইকুয়াল কত? 0 হলে থিটার মান কত? তাহলে দেখো 2 cos থিটা কত? 2 cos থিটা -1 ইকুয়াল 0, তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো 2 cos থিটা ইকুয়াল কত? 1, অর্থাৎ cos থিটা ইকুয়াল কত আসে? cos থিটা ইকুয়াল আসে হাফ। এখন হাফ মানে কি? cos হাফ মানে কি? দেখো cos থিটা ইকুয়াল কত আসবে? cos পাই বাই কত 3। এখন আমরা সূত্র কি শিখছিলাম? cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয় তাহলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস কত আলফা। তাহলে এখানে কি হবে? প্লাস মাইনাস আলফা। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ঘ নাম্বারটা, ঠিক আছে? অ্যান্সার হবে কি? ঘ নাম্বারটা। দেখো 2n পাই প্লাস মাইনাস কত পাই বাই 3। চলো এবার সামনের দিকে যাই, দেখো এখানে কি বলছে? 51 নম্বর কোশ্চেনটা দেখো, থিটা ইকুয়াল কত বলছে? থিটা ইকুয়াল 2n প্লাস 1 পাই। আচ্ছা এই 2n মানে কি? 2n প্লাস 1 মানে কি? 2n মানে জোড় সংখ্যা, 2n প্লাস 1 মানে হচ্ছে বেজোড় সংখ্যা। তো পায়ের যখন বেজোড় সংখ্যা ধরি আমরা, তখন কোসাইন, এখানে কি কোসাইনের কথা বলছে না? সাইনের মান তো 1 হয়, কিন্তু কোসাইনের মান কি হয়? মাইনাস। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ঘ নম্বর অ্যান্সার, ঠিক আছে? এটা ঘ নম্বর অ্যান্সার। এবার 52-তে এসে দেখো সাইন 2 থিটা প্লাস 3 সাইন থিটা ইকুয়াল 0 হলে থিটার মান কত হবে? থিটার মান কত হবে? দেখো এইখানে সূত্র ফেলতে হবে। সাইন 2 থিটার সূত্র কত? 2 সাইন থিটা কস থিটা প্লাস কি হবে? 3 সাইন থিটা ইকুয়াল কত? 0। এখন এখান থেকে আমি কি করব? এখান থেকে আমি কমন নিব। কি কমন নিচ্ছি? দেখো সাইন থিটা কমন নিচ্ছি। যদি সাইন থিটা কমন নিই তাহলে কি দাঁড়ায়? 2 কস থিটা প্লাস কত 3 ইকুয়াল কত? 0। অর্থাৎ প্রথমে এই মানটা নিব, অর্থাৎ সাইনের মানটা নিচ্ছি, সাইন থিটা ইকুয়াল কত? 0। তাহলে কি n পাই আসার সম্ভাবনা আছে। এরপরে কি দেখো 2 cos থিটা যদি নিই, 2 cos থিটা -3, অর্থাৎ cos থিটা ইকুয়াল কত? cos থিটা ইকুয়াল 3 বাই -3 বাই কত 2। এখানে একটা মান আসবে আলাদা, এখানে কি একটা মান দেয়া আছে? দেয়া নাই, তাহলে কি n পাইটাই হবে এটার অ্যান্সার। ওকে, এটার হবে অ্যান্সার কি হবে? n পাই। আচ্ছা চলো এবার সামনের দিকে যাই। এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবা। 53-তে আসি, কি বলছে? সাইন ইনভার্স x ইকুয়াল থিটা হলে cos এর মান কত? এটা মুখস্থ মান, এটা কি মুখস্থ মান, এই জিনিসটা কি মুখস্থ, এটা আমরা ম্যাথেও করে আসছি, বারবার করে করে আসছি, এটা মুখস্থ, এখানে আর অন্য কোনো কথা হবে না, মুখস্থ জিনিস, এটা মুখস্থ করতে হবে, মুখস্থ থাকবে, ঠিক আছে? এরপর আসি, দেখো y ইকুয়াল সাইন ইনভার্স x এর জন্য কোনটি সত্য? দেখো তো y ইকুয়াল সাইন ইনভার্স x এর জন্য কোনটি সত্য? এইখানেও এটা মুখস্থ রাখতে হবে। কি? এই যে দেখো খ নাম্বার, এই যে ব্যবধিটা আছে, এই ব্যবধিটাকে মাথায় রাখবা। -1 অথবা -1 এর থেকে বড় এবং 1 অথবা 1 এর থেকে কি ছোট। 1 হয় 1 হতে হবে 1 এর সমান এবং 1 এর থেকে ছোট হতে হবে, তাহলে কি এখানে এই ব্যবধিতে সত্য হবে, এই কোনটা কি হবে? সত্য হবে। তাহলে এই ব্যবধিটা মনে রাখবা। খ নাম্বারটা অ্যান্সার। চলো সামনের দিকে যাই। এবার আসো, দেখো কি বলছে? tan ইনভার্স কত বলছে? হাফ। এখানে কত বলছে? tan ইনভার্স এত। তো দুইটাকে যদি আমি tan এর সূত্র ফেলে দিই তাহলে এখানে অবশ্যই কি আসবে? এখানে আসবে tan ইনভার্স কত? tan ইনভার্স
আসবে 1, tan ইনভার্স কত আসবে 1, এটা হিসাব করলে, এটাকে tan এর সূত্রতে হিসাব করলে এখানে কত আসবে 1 আসবে। হিসাব করে দেখবা তোমরা এটাকে হিসাব করে দেখবা, ঠিক আছে, এটাকে তোমরা হিসাব করে দেখবা। তাহলে 1 যদি আসে তাহলে এটা কত, পাই বাই কত 4 না, পাই বাই কত 4। অ্যান্সার কত হবে তাহলে, অ্যান্সার হবে পাই বাই 4। এখন দেখো 56 নম্বরে কি বলছে, tan ইনভার্স কত 6, আবার কত tan ইনভার্স 7/5, এটার মানকেও আমার হিসাব করতে হবে, ঠিক আছে। তাহলে কি করব দেখো, 6 প্লাস 7/5 1 মাইনাস 6 ইন্টু 7/5, এটা এখন নর্মালি হিসাব করব। করার পরে এখান থেকে tan এর মান বের করব। এখান থেকে কি করব, tan এর মানটাকে আমরা বের করে নিব। তো যদি এখানে হিসাব করি তাহলে tan এর মান আসবে, অর্থাৎ tan ইনভার্স তো এখানে থাকতেইছে, tan ইনভার্স তো এখানে থাকবেই, tan ইনভার্স থাকবে না এখানে। এখানে হিসাব করার পর যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সার আসবে হচ্ছে 3 পাই বাই কত 4, 3 পাই বাই 4, ঠিক আছে। 56 নম্বর অ্যান্সার। এটা তোমরা করে ফেলবে, এটা তোমাদের কাজ, এটা তোমাদের কাজ। আমি এখানে অ্যান্সার দেখাই দিলাম, তোমরা এটা করে ফেলবা, ঠিক আছে। সামনের দিকে যাই, মেলা এমসিকিউ কভার করতে হবে। দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল কত। এখন এটা তো সোজা মুখস্থ সূত্র, এটা হচ্ছে মুখস্থ সূত্র, এটা ম্যাথ আমরা করে আসছি এবং এটা সূত্রও দেয়া আছে। এটা ইকুয়াল কত হবে, এটা ইকুয়াল হবে পাই বাই 2, এটা ইকুয়াল হবে পাই বাই 2, ঠিক আছে। এরপরেরটা আসো, দেখো sin cot tan cos, তো এইটা হচ্ছে সিকিউর কোশ্চেন এবং আমরা অনুশীলনীতে বারবার করে এই কোশ্চেনটা করে আসি। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবা, যদি এইখানে সাইন থাকে, দেখো যদি এইখানে সাইন থাকে আর সাইনের এই শেষের দিকে যদি কজ থাকে, তাহলে কজের শেষে যে আছে, মানে কজ ইনভার্সের কোণ যে আছে সেই হবে অ্যান্সার। তো কজ ইনভার্সের কোণ কত আছে, দেখা দাও বাবা, কজ ইনভার্সের কোণ আছে এক্স, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এক্স। ক নাম্বারটা হবে অ্যান্সার, কি হবে, ক নাম্বারটা হবে অ্যান্সার, এক্স হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে যাই, এরপরেরটাতে যাই, দেখো এরপরেরটাতে আসি কি বলছে 49 নম্বরটা, কজ ট্যান কট সাইন। আবার দেখো আমি যে একটু আগে যে ট্রিক্সটা শিখাইলাম সেটাই আছে, দেখো কজ আছে এখানে, উল্টা আছে এখানে, কি আছে সাইন এক্স, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এই যে সাইন ইনভার্সের শেষে যে আছে এক্স, তাই অ্যান্সার হবে। তাহলে খ নাম্বারটা হবে কি এখানকার অ্যান্সার, খ হবে কি এখানকার অ্যান্সার। এরপরে আসি দেখো সাইন ইনভার্স 2a ডিভাইড বাই 1 প্লাস a স্কোয়ার মাইনাস কস ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু tan ইনভার্স এক্স। এখানে এক্স এর মান আমাকে নির্ণয় করতে বলছে। এই ম্যাথ তো আমি এক্সারসাইজে বারবার করে আসছি। দেখো আমি এই সূত্র শিখছিলাম না, 2 tan ইনভার্সের সূত্র শিখছিলাম, হ্যাঁ শিখছিলাম। 2 tan ইনভার্স কত হয়, 2 tan ইনভার্স x ইকুয়াল হয় sin ইনভার্স 2a ডিভাইড বাই কত, বা 2x ডিভাইড বাই কত হবে 2x 1 প্লাস x স্কোয়ার। আবার 2 tan ইনভার্স x এর সূত্র আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস কত x স্কোয়ার। তো দেখো তো এখানে দুইটা সূত্রই আছে না, তাহলে 2 কি বাইরে কমন থাকতেছে না, 2 কমন থাকতেছে। যদি দুই পাশ থেকে একই বসাই তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 2 tan ইনভার্স কত আসতেছে, 2 tan ইনভার্স a মাইনাস কত আসতেছে 2 tan ইনভার্স কত আসতেছে 2 tan ইনভার্স b, 2 tan ইনভার্স কত b আসতেছে। আর এখানে কি থাকতেছে 2 tan ইনভার্স কত x। এখন কথা হচ্ছে এখান থেকে আমি কি করব, 2টাকে কমন নিব, দুই পাশ থেকে 2 বাদ দিব, কমন নিয়ে 2 বাদ দিলে a আর b সূত্র থাকতেছে। a আর b সূত্র যদি থাকে তাহলে সূত্র কি দাঁড়ায়, দেখো এই পাশে থাকতেছে tan ইনভার্স, একবার লিখতেছি a মাইনাস b, আর এখানে কি 1 প্লাস ab, আর এখানে কি থাকতেছে tan ইনভার্স x, tan ইনভার্স কি থাকতেছে x। যদি tan ইনভার্স x এখানে থাকে তাহলে x ইকুয়াল কি লিখতে পারি, a মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস কত ab, 1 প্লাস ab। আমি খুব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করছি। দেখো এখানে হচ্ছে গ নাম্বার, অ্যান্সার কত হবে, গ নাম্বারটা হবে, অ্যান্সার হবে গ নাম্বারটা। চলো সামনের দিকে যাই। দেখো এখানে দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই পাই বাই 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত, মুখস্থ কি করতে হবে, মুখস্থ করতে হবে, এখানে অন্য কোনো কথা নেই, মুখস্থ করতে হবে। এটার মান হবে 1, ঠিক আছে, বারবার ম্যাথে করে আসছি, তো এটার মান কত হবে 1 হবে। এরপর দেখো cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল √2 হলে থিটার মান কত, এগুলো আমরা নির্ণয়ের সময় কি শিখছিলাম, আমরা শিখছিলাম এখানে যে আছে, এখানে যেটা আছে সেটাকে কি করতে হবে, এই যে এর যে সহগ আছে সহগের উপরে স্কোয়ার, সহগের উপরে স্কোয়ার ভাগ করে দিতে হবে, তারপরে এবির মান আমরা নির্ণয় করব, অর্থাৎ থিটার মানটা কি করব, নির্ণয় করতে শিখবো, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 62 নম্বরের অ্যান্সার হবে, দেখো কি বলছি, এখানে একটু তাকাও, এটা একটু সলভ করে দিই। এখানে 1, এটা সহগ 1 1 1 প্লাস 1 কত √2, তার মানে এখানে আসে যাচ্ছে 1, এখানে কত আসতেছে 1। পুরো ব্যাপারটা কিসে আসবে, কজের সূত্রতে আসবে, পুরো ব্যাপারটা কিসের সূত্রতে আসবে, কজের সূত্রতে। যদি কজের সূত্রতে আসে তাহলে এই যে এইটা তো হচ্ছেই না, তারপর এর সাথে পাই থাকবে, এটাও না, এটাও না। অ্যান্সার কত হবে 2n পাই প্লাস পাই বাই 4। কেন এটা বললাম, দেখো যখন আমি এটা দেখছি cos থিটা ইকুয়াল কত cos আলফা, যখন এটা দেখে ফেলছি তখন থিটা ইকুয়াল কি লিখতে পারি, থিটা ইকুয়াল আমি লিখছি 2n পাই
প্লাস অর মাইনাস পাই বাই কত 4, পাই বাই 4, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে 2 পাই প্লাস পাই বাই কত হবে 4 হবে। আচ্ছা চলো এখানে আলফার মান দেখছিলাম না, এখানে আমি আলফার মান দেখছিলাম, এটাকে কিন্তু পাই বাই 4 লিখছি, এটা আলফার মান দেখছিলাম, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। চলো এবার সামনের দিকে যাই। দেখো এবার কি আছে 2 cos স্কয়ার প্লাস 2 রুট 2 sin থিটা ইকুয়াল 3। এখন এই ব্যবধির মধ্যে আমাকে কোনটা নির্ণয় করতে হবে, এই ব্যবধির মধ্যে আমাকে কোনটা নির্ণয় করতে হবে, আগে নিয়ে কোন নির্ণয় করব, তারপরে এই ব্যবধির মধ্যে ফেলবো, ঠিক আছে। তো এই অ্যান্সারটা কত আসবে, এই অ্যান্সার আসবে গ 45, ঠিক আছে। এটা তোমরা করে ফেলবা, এটা তোমরা করে ফেলবা। প্রথমে কি করবা, এই দেখো এখানে সাইন আছে, এখানে কি দেখতে পাচ্ছ সাইন আছে, তার মানে এটাকে সাইনে বানাতে হবে, সবগুলোকে সাইনে নিলে আমরা অ্যান্সার পাবো। এরপর দেখো কট আছে প্লাস 3 টু কজ হবে, কজ এটা কি হবে কজ, কজ কজ থিটা ইকুয়াল সমীকরণের সমাধান। যখন কজে আনবো তখন কটটাকে কি করতে হবে, কটটাকে সাইন বাই কজে পরিণত করতে হবে, সাইন বাই কজে পরিণত করে দিলে আগের মতোই আমরা অ্যান্সার পাবো। তাহলে থিটার মান কত আসতেছে আমি এটা দেখাই দিচ্ছি। দেখো 64, 64 খ নাম্বার আসবে অ্যান্সার, ঠিক আছে। তোমরা এটা হোমওয়ার্ক করে ফেলবা, তোমরা এটা কি করবা, হোমওয়ার্ক করে ফেলবা। আচ্ছা এবার চলো আমরা সামনের দিকে যাই। হ্যাঁ কি আসছে 65 নম্বরে, দেখো 7n বা 7 নিউটন ও 8 নিউটন মানে দুইটা বল এক বিন্দুতে পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত হলে এদের লব্ধির মান কোনটি। আচ্ছা এগুলো সবই ফিজিক্সের কোশ্চিন। এখন আমরা স্থিতিবিদ্যা, সমতলে বস্তু কণার গতি আর সম্ভাবনাতে চলে আসছি। এরপরে যা কোশ্চিন আসবে এই চ্যাপ্টার গুলো থেকে আসবে। তো এগুলা তোমাদের ম্যাক্সিমাম পড়া থাকে, ঠিক আছে, এগুলো তোমরা পড়ে ফেলছো। আমি জাস্ট তোমাদেরকে একটু ইন্ডিকেট করে দিব এবং অ্যান্সার গুলো দাগায় দিব যাতে তোমরা খুব ভালোভাবে এগুলো শেষ করতে পারো, ঠিক আছে। তোমরা একটু নিজ দায়িত্বে করে ফেলবে। দেখো এখানে এই যে 7 নিউটনের কথা বলছে, এটাকে আমরা পি ধরবো আর এটাকে ধরবো কিউ। আচ্ছা এদের মধ্যবর্তী পরস্পর কত কোণে কাজ করছে 60 ডিগ্রি কোণ অর্থাৎ আলফা। তাহলে আর এর সূত্র আমরা কি জানি, আর ইকুয়াল রুট ওভার কি জানি বলো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কত কজ কত আলফা, কজ কত আলফা। এই সূত্রটা বসাই দিলে আমরা কি পাবো, লব্ধির মান পেয়ে যাবো। এখানে আমরা কি করব, এই সূত্রটা পেয়ে গেলে বসালে লব্ধির মান পেয়ে যাবো, অর্থাৎ এটার অ্যান্সার হবে খ, ঠিক আছে। তোমরা এগুলো করে ফেলবা, আমি জাস্ট অ্যান্সারটা দেখা দিয়ে যাচ্ছি, তোমরা পিডিএফ দেখে করে ফেলবা। আচ্ছা 5p এবং 4p মানে দুটি বল একটি কণার উপর আলফা কোণে ক্রিয়ারত হলে এদের লব্ধির √2 মানে √21 পি হলে আলফার মান কত, আলফার মানটা এখানে নির্ণয় করতে বলছে, কিসের মান নির্ণয় করতে বলছে, আলফার মান নির্ণয় করতে বলছে। তাহলে এটা একটা বল অর্থাৎ এটাকে পি ধরে নিলাম, এটা একটা বল এটাকে কিউ ধরে নিব। আচ্ছা এই আলফা কোণ তো দেয়া আছে, এখানে লব্ধির মান আর আমাকে বলে দিচ্ছে। তো দুই পাশ থেকে দেখো সবগুলো কি পি দেওয়া আছে না, পি দেয়া আছে, পি কিউ আর সবগুলোতে পি দেয়া আছে। সো পি কিন্তু কাটা যাবে শেষ পর্যন্ত। আর এর উপর যদি স্কোয়ার দিই তাহলে এখানে কি হচ্ছে 21 পি স্কোয়ার হচ্ছে, এগুলোর উপরও কি থাকতেছে পি 5p স্কোয়ার অর্থাৎ 25p স্কোয়ার, এখানে কি 16p স্কোয়ার, সবগুলো যে কি থাকবে, শুধুমাত্র আমরা আলফার মান পাবো। আলফার মান কত আসবে, আলফার মান আসবে 60 ডিগ্রি। আলফার মান কত আসবে, আলফার মান আসবে 60 ডিগ্রি। চলো এবার সামনের দিকে যাই, তোমরা এগুলো করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা আমি একটু লিখে রাখি এখানে। দেখো লিখছি নিজ দায়িত্বে করে নিতে হবে, হ্যাঁ করলে কিন্তু কমন। চলো সামনের দিকে যাই। আচ্ছা এবার আসি, কি বলছে, সমবিন্দু দুটি বলের লব্ধি বৃহত্তম হয় যখন বলদ্বয়ের অন্তর্গত কোণ কত হয়। দেখো সমবিন্দু দুটি বলের লব্ধির কথা বলছে, কোন লব্ধির কথা বলছে, সমবিন্দু দুটি বল অর্থাৎ একটা বিন্দু একই জায়গায় আছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে অ্যান্সারটা আমরা দেখবো। দেখো 67 নাম্বার, এটার অ্যান্সার হয় ক অর্থাৎ 0 ডিগ্রি। মানে বল দুটো একই বিন্দুর মধ্যে অবস্থান করতেছে, একই বিন্দুর মধ্যে অবস্থান করলে এদের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রিতে হবে, ঠিক আছে। এরপর আসি, দেখো কোনো বিন্দুতে ভারসাম্য সৃষ্টিকারী কয়টা বল আছে, দেখো তো 1, 2 এবং 3টা মানে লব্ধি দেওয়া আছে। প্রথম দুইটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। আমরা সাইনের লামি সূত্র দেখছি না, কি দেখছি, সাইনের লামি সূত্র দেখছি। সেইখান থেকে আমরা কি করব, সেইখান থেকে আমরা এই সূত্রটাকে বের করব, অর্থাৎ এটার অ্যান্সারটা বের করব। অর্থাৎ প্রথম দুটার কথা বলছে, তার মানে এই দুটার কথা বলছে। কোনটার কথা, এই যে 1 নিউটন আর এই 1 নিউটন, এই দুটার মধ্যে যে কোনটা আছে সেটাকে বের করতে বলছে, অর্থাৎ এই থিটাটাকে বের করতে হবে। তাহলে কোন সূত্র ইউজ করতে হবে, সাইনের লামি সূত্র ইউজ করতে হবে অথবা সাইনের বলের সূত্র ইউজ করতে হবে। তাহলে 68 নাম্বারের অ্যান্সারটা কত হবে, অ্যান্সার হবে ক, ঠিক আছে, অ্যান্সার হবে ক। চলো এটা করে ফেলবে, সামনের দিকে যাই। আচ্ছা এবার আসি, দেখো এখানে কি বলছে, 2 নিউটন এবং 5 নিউটন মানে দুটি বল পরস্পর লম্ব দিকে ক্রিয়া করলে তাদের লব্ধির মান কত হবে। কোন দিকে কাজ করবে, লম্ব দিকে, অর্থাৎ আলফার মান কত 90 ডিগ্রি, আলফার মান কত 90 ডিগ্রি। তাহলে দেখো আর ইকুয়াল আমি কি লিখতে পারি, আর ইকুয়াল লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এর উপর কত হবে রুট ওভার, অর্থাৎ আর এর মানটা কিন্তু এই সূত্র দিয়ে পেয়ে যাচ্ছি, আর এর মানটা এই সূত্র দিয়ে আমরা কি হচ্ছে পেয়ে যাচ্ছি। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে √29, ঠিক আছে। এটা তোমরা করে ফেলবা। আচ্ছা
এরপরেও করে ফেলার পরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে পিডিএফ দেখে নিবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা কি করে দিব, অ্যান্সার বলে দিব যদি কোনো কোথাও কারো বুঝতে অসুবিধা হয়। এবার আসে দেখো 3p এবং 5p মানের দুইটি বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। কি লম্বভাবে ক্রিয়া করে? আগের ম্যাটটাই মতোই। এখানে আলফা কত? আলফা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তাহলে লব্ধির মান বের করতে বলছে, অর্থাৎ সূত্র কোনটা হবে? সূত্র এই আগেরটাই, আর ইকুয়াল কি হবে? পি স্কোয়ার কিউ স্কোয়ার তার উপর কি রুট ওভার cos 90 ডিগ্রির মান কত? 0, অর্থাৎ 2p এর মানটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই সূত্র বসা দিলে অ্যান্সারটা কি পাওয়া যাবে? তাহলে 70 এর অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। 70 এর অ্যান্সার গ নাম্বার। আমি দাগায় দিচ্ছি অ্যান্সারগুলো যেন তোমরা পরবর্তীতে ম্যাথটা করে মিলাতে পারো। এরপর আসো দেখো 3 নিউটন এবং 5 নিউটন মানে দুইটা বল এক বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে। বিপরীত মানে কি? আলফার মান কত হবে? আলফার মান হবে 180 ডিগ্রি। আলফার মান হবে কত? 180 ডিগ্রি, মানে cos 180 মানে মাইনাস। ঠিক আছে, অর্থাৎ সূত্র কিরকম আসবে দেখো, আর ইকুয়াল কি আসবে? পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ। ও cos আলফার মান তো একবারে বসাই দিচ্ছি, তাহলে এখানে আর দরকার নাই। জাস্ট আমরা কি করব, মানটা বসাই দিয়ে এখানে রুট করে দেবো। এখানে মান বসাই দিলে অ্যান্সারটা পাওয়া যাবে। এখানে মান বসাই দিলে কি হবে? অ্যান্সার পাওয়া যাবে। তাহলে 71 এর অ্যান্সার কত হচ্ছে? 71 এর অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। ঠিক আছে, এরপরে চলো দেখো কি বলছে, কোন বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বলের একটির মান অপরটির দ্বিগুণ, একটার মান আরেকটার দ্বিগুণ। একটা বল যদি পি হয়, একটাকে যদি আমি পি ধরে নিই, তাহলে একটা কি হবে? 2p। আচ্ছা, এবার তাহলে তাদের লব্ধি ক্ষুদ্রতরটির উপর লম্ব হলে লম্বদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। আগে লব্ধিটা ক্ষুদ্র নাকি বৃহত্তর সেটা আগে নির্ণয় করতে হবে, অর্থাৎ পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ সেটা মানটা বের করে সেখান থেকে এদের অন্তর্গত কোণ অর্থাৎ আলফা নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? আলফা নির্ণয় করতে বলছে। দেখো আমি পি কিউ কিন্তু এখানে ধরে দিচ্ছি, আর কি বলছি? লব্ধির মান। আর আর কি হচ্ছে? ক্ষুদ্রতরটির উপর, অর্থাৎ ক্ষুদ্রতর কোনটা? এখানে 2p, অর্থাৎ পি এর উপর লম্ব। পি এর উপর কি আছে? লম্ব হলে বলদ্বয়ের অন্তর্গত কোণ, অর্থাৎ থিটার মান কি বলছে? থিটার মান 90 ডিগ্রি কার উপরে বলে দিছে? থিটার মান 90 ডিগ্রি বলছে পি এর উপরে। যদি এই সূত্রটাকে আমি দেখতে চাই তাহলে কি হচ্ছে বলো দেখি, tan 90 ডিগ্রি আর পি কি হবে? পি সিঙ্গেল থাকবে, আর 2p যে আছে 2p sin আলফা, আর এখানে কি হবে? প্লাস পি cos 2p cos আলফা। এই সূত্রে যদি মানটা বসাই, এই সূত্রে যদি আমরা মানটা বসাই তাহলে কি পাবো? এটার অ্যান্সার পেয়ে যাব। এটা হচ্ছে 72 নাম্বার। 72 নাম্বারের অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে খ। চলো এবার সামনের দিকে যাই। এরপরে সামনের দিকে যাওয়া যাক। দেখো কি বলছে? 3p। কি বলছি দেখো, 3p এবং 2p বল দ্বয়ের লব্ধি কত? আর প্রথম বল দ্বিগুণ করলে লব্ধির পরিমাণও কি হয়? দ্বিগুণ হয়। আচ্ছা দেখো এখানে 3 একটা p, মানে 3p একটা বল এবং 2p একটা বল। এটাকে যদি আমি p ধরি আর এটাকে q ধরি, দুটো বল পাইছি। এখন এই দুটার লব্ধি কত হবে? এই দুটার লব্ধিতে আছে আর। প্রথম বলটা দ্বিগুণ করবো, অর্থাৎ এই যে বলটা আছে এই p বলটা, এটাকে দ্বিগুণ যদি করি অর্থাৎ তাহলে কি হচ্ছে? 6p। এটাকে যদি দ্বিগুণ করি তাহলে আর কি হয়ে যাবে? আরো হয়ে যাবে 2r, দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হয়ে গেলে এটার অন্তর্গত কোণ অর্থাৎ আলফার মানটা নির্ণয় করতে বলছে। কার? এই যে এইটার আলফার মানটা নির্ণয় করতে বলছে, পরের আলফার মানটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, পরের আলফার মানটাকে নির্ণয় করতে বলছে। 13 এর অ্যান্সার হবে খ নাম্বারটা, 120 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমরা মিলাই নিবা। এরপর এসে দেখো সরলরেখায় সমতরণে চলমান বস্তুর গতি সূত্র। তোমরা গতিবিদ্যা চ্যাপ্টার পড়ছো ফিজিক্সে, তো সমতলে বস্তুকণার গতি আর গতিবিদ্যা চ্যাপ্টারের সবই মিল আছে। হ্যাঁ, তোমরা এই জন্য আমি করে দিচ্ছি কি, আমি জাস্ট অ্যান্সার গুলো এবং টেকনিকটা বলে দিচ্ছি যাতে তোমরা অ্যান্সার গুলা নিজেরা মিলাই নিতে পারো। ঠিক আছে, পিডিএফ তো থাকতেছেই। পিডিএফ এর জন্য তোমরা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবা। প্লাস হচ্ছে যে আমাদের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকে, হ্যাঁ, টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে এসে চাইলেও আমরা তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করবো। দেখো সরলরেখায় সমতরণে চলমান বস্তুর গতিসূত্র। ঠিক আছে, তাহলে গতিসূত্র কোনটা? দেখো গতিসূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, গতিসূত্র হচ্ছে এটা। এটা কিন্তু মুখস্থ, এটা মুখস্থ রাখতে হবে। এগুলা জিনিস বুঝে পড়ার মতো না। ঠিক আছে, চলো এরপরে সামনে যাই। কি বলছে? সরলরেখায় গতিশীল একটি কণা কত? এত সমতরণে, অর্থাৎ এর মান হচ্ছে এটা, এবং 20 সেকেন্ড টির মান দেওয়া আছে। চলার পর গড় বেগ কত আসছে? গড় বেগ আসছে হচ্ছে 50 ms ইনভার্স 1 হলে তার আদি বেগ কোনটি? অর্থাৎ ইউ এর মান তোমাকে নির্ণয় করতে বলছে। ইউ অথবা ভি নট এর মান বের করতে বলছে, যে কোনো একটা কিছু। হ্যাঁ, আচ্ছা ইউ অথবা ভি নট এটার মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এ টি এবং এই যে আমাকে গড় বেগের কথা বলছে, গড় বেগের সূত্র দিয়ে আমাকে ইউ আর বা ভি নট এর মানটাকে কি করতে হবে? বের করতে হবে। তো এটা তোমরা করে ফেলবা। 75 নম্বরের অ্যান্সার কত হবে? 75 এর অ্যান্সার হবে গ। ঠিক আছে, আমি জায়গা দিয়ে রাখলাম, তোমরা করে ফেলবা। দেখো একটি গাড়ি কত দেওয়া আছে? 15 ms ইনভার্স 1 আদি বেগে, অর্থাৎ এখানে ইউ এর মান দেওয়া আছে তোমাকে, এবং এত সমতরণে এর মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে? এত মিটার দূরে, অর্থাৎ এস দেওয়া আছে। একটি খুঁটিকে অতিক্রম করে, খুঁটিটি অতিক্রমের মুহূর্তে গাড়িটির বেগ কত ছিল? অর্থাৎ শেষ বেগ তোমাকে বের করতে বলছে। কি বের করতে বলছে? শেষ বেগ বের করতে বলছে। শেষ বেগটা বের করে ফেলবে। আচ্ছা 76 এর অ্যান্সার হবে গ নাম্বারটা। ঠিক আছে, অ্যান্সারটা করে মিলাই নিবা, সূত্রে দিয়ে মিলাই নিবা। ঠিক, আচ্ছা দেখো এবার আসি 77 নাম্বারটা। কি বলছে? ভূমি হতে
ইউ আদিবেগে একটি বস্তু উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি সর্বাধিক কত উপরে উঠবে, অর্থাৎ সর্বাধিক উচ্চতা চাইছে, কিন্তু এখানে কি চাইছে, সর্বাধিক উচ্চতা চাইছে। তো এই সর্বাধিক উচ্চতা সূত্র তো আমাদের মুখস্থ, তাই না, ইউ স্কয়ার ডিভাইড বাই 2g। ঠিক আছে, এরপরেরটা আসো, এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটু দেখবো মনোযোগ দিয়ে। দেখো, ভূমি হতে ভি বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা কত, সর্বাধিক উচ্চতা বলছে, কি বলছে, ভূমি হতে ভি বেগে, এখানে আমাকে বেগ দিয়ে দিছে, আগে সূত্রটা দেখলাম না, আগে সূত্রতে ইউ ছিল, ইউ স্কয়ার ডিভাইড বাই 2g। আর এখানেও সেম হবে, এখানেও কি হবে, এখানেও অ্যান্সারটা কি হবে, সেমই হবে, এখানেও অ্যান্সারটা সেমই যাবে। ঠিক আছে, তাহলে গ নম্বরটা হচ্ছে আমার অ্যান্সার। কত নম্বরে আছি, 78 নম্বরে আছি আমরা। হ্যাঁ, চলো এবার সামনের দিকে যাই। দেখো 79 নাম্বারটাতে দেখি। দেখো, ইউ ডিভাইড বাই √3 বেগে 30 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত কোণার সর্বোচ্চ উচ্চতা কি চাইছে, সর্বোচ্চ উচ্চতা চাইছে। দেখো, সর্বোচ্চ উচ্চতা চাইছে, কি চাইছে, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, অর্থাৎ এইচ, বড় হাতের এইচ এ বেগ কত। এখানে আমাকে কোণ দিছে, থিটা নট দিয়ে দিছে, এবং এটা আমার কিসের মান, এটা হচ্ছে ভি নট এর মান। তাহলে আমি এখানে অ্যান্সারটা বের করতে পারবো, চাইলে আমি কি সূত্র দিয়ে এই অ্যান্সারটাকে কি বের করতে পারবো। দেখো, কত উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, সর্বোচ্চ উচ্চতায় বেগটা কত দেয়া আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 79 নাম্বারটার অ্যান্সার হবে গ নাম্বারটা। অ্যান্সার কি হবে, গ নাম্বারটা। এরপরটা আসো, একটি প্রাসের সর্বাধিক অনুভূমিক পাল্লা 200 মিটার এবং প্রাসটির সর্বাধিক উচ্চতা কত, সর্বাধিক উচ্চতা চাইছে, কি চাইছে, সর্বাধিক উচ্চতা। দেখো, সর্বাধিক উচ্চতা চাইছে, এইচ এর মান চাইছে, আমার এখানে কিসের মান চাইছে, এখানে আমাকে এইচ এর মান চাওয়া হয়েছে, এইচ এর মান চাইছে। ঠিক আছে, এবং আর আমাকে পাল্লা দেয়া আছে, কি দেওয়া আছে, পাল্লা দেয়া আছে, পাল্লা আর এর মান দেয়া আছে, আর দেয়া আছে কত, এত মিটার, এটা মিটার, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা মিটার। তাহলে এটাকে যখন আমরা বের করব তখন অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে খ নাম্বারটা, অ্যান্সার আসবে কত, খ নাম্বার। ঠিক আছে, এবার চলো সামনের দিকে যাই। দেখো, এরপরে কোশ্চেনটা দেখো, কোন বস্তুর গড় বেগ বলতে বোঝায় আদি ও শেষ বেগের কি হবে, গড়, আদি ও শেষ বেগের কি হবে, গড় বের করবো, আদি বেগ এবং শেষ বেগের গড় বের করবো। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে ঘ নাম্বারটা, অ্যান্সার হবে কত, ঘ নাম্বারটা। এবার আসি, একটি গাড়ি স্থির অবস্থা হতে সমতরণে চলা শুরু করলে কত, দেখো তো, 5.0 সেকেন্ডে, ঠিক আছে, 75 মিটার। এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা এই জায়গাগুলো একটু একটু স্কিপ করে যাবা। হ্যাঁ, টাইপিং এর সময় একটু মিস্টেক হয়ে যায়, এই যে এখানে এবং এখানে, এখানে একটা সেকেন্ড এবং একটা কি মিটার। তাহলে কিসের কিসের মান দিছে বলো দেখি, সমতরণে বলছে না, অর্থাৎ আমাকে এর মান দিয়ে রাখছে, কিসের মান দিছে, এর মান দিয়ে রাখছে, এবং এখানে এস বা আর এর মান দিয়ে রাখছে, এস এর মান দিয়ে রাখছে। তার গতিবেগ প্রাপ্ত হলে গাড়িটির ত্বরণ কত। দেখো, প্রথমে আমাকে কি বলছে, এত সেকেন্ডে বলছে, হ্যাঁ, চলা শুরু করলে সমতরণে বলছে। আচ্ছা, এইটা কিন্তু, এটা হচ্ছে আমার কি হবে, এটা হবে, এটা হবে টি, এটা হবে কি, টি, এটা হবে টির মান। আচ্ছা, তাহলে আমাকে বের করতে হবে এ, অর্থাৎ এ বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। তাহলে এটার অ্যান্সার কত হবে, 82 নম্বরের অ্যান্সার হবে ক, 82 নম্বরের অ্যান্সার হবে কি, ক। চলো এবার সামনের দিকে যাই। আচ্ছা, দেখো, বলছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে সমতরণে চলা শুরু করে 5 সেকেন্ডে কত, 80, 5 সেকেন্ডে কত গেছে, 80 মিস ইনভার্স 1 গতিপ্রাপ্ত হলো, তাহলে গাড়িটির ত্বরণ কত। এগুলো আমরা আগে থেকে সবসময় করে আসছি। এটা হচ্ছে টির মান, এটা হচ্ছে এ, তাহলে আচ্ছা, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভি। তাহলে গাড়িটি কত, এ বের করতে বলছে আমাকে, কি, গাড়িটার ত্বরণ বের করতে বলছে, এবং গাড়িটা কিভাবে আসছে, স্থির অবস্থা থেকে আসছে, কি থেকে, স্থির অবস্থা, অর্থাৎ ইউ এর মান আমাকে দেওয়া আছে, ইউ ইকুয়াল কত হবে, 0 হবে। তাহলে এটার অ্যান্সার কত আসবে, 83 নম্বরের অ্যান্সার কত আসবে, দেখো দেখি, 83 নম্বরের অ্যান্সার আসবে গ নাম্বারটা, কত আসবে, গ। এবার দেখো 84-তে আসো, কি বলছে, এস ইকুয়াল 6 + 4t - t² হলে 2 সেকেন্ড পরে, কি বলছে, এখানে 2 সেকেন্ড হবে, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে কত, 2 সেকেন্ড পরে এর ত্বরণ কত হবে, অর্থাৎ এর মান চাইছে আমার কাছে, কি মান চাইছে, এর মান চাইছে, কিসের মান, এর মান। এখানে আমাকে কি দেওয়া আছে, টি দেওয়া আছে, টি দেওয়া আছে, এবং সাথে এস এর একটা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে 2 বসায় দিলে এস পাবো, এস তো পাবো, এস যদি পেয়ে যায় এও বের করতে পারবো, এস পেয়ে গেলে কি করতে পারবো, এও বের করতে পারবো। তাহলে 84 নম্বর অ্যান্সার কত হবে, ঘ নাম্বারটা, 84 অ্যান্সার হবে ঘ। ঠিক আছে, আচ্ছা, এরপরে যাই, এরপরেরটা আমরা যাই। দেখো, কি বলছে, একটি প্রক্ষেপকে আনুভূমিকের সঙ্গে আলফা কোণে ভি বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা লাভের সময় কত। কিসের, কিসের বলছে বলো, সর্বোচ্চ উচ্চতার কথা বলছে, প্রক্ষেপের কথা বলছে, এবং অনুভূমিকের সাথে আলফা কোণে, কিসের কোণে, আলফা কোণে আমাকে কোণ দেয়া আছে, এবং বেগে নিক্ষেপের মান দেয়া আছে। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতা লাভের সময়, সর্বোচ্চ উচ্চতায়, অর্থাৎ উড্ডয়নকাল নির্ণয় করতে বলছে আমাকে, কি নির্ণয় করতে বলছে, উড্ডয়নকাল। ঠিক আছে, তোমরা ফিজিক্সে পড়ে আসছো টি, অথবা প্রথমেরটা আমরা টি ড্যাশ পড়তাম, আর পরেরটাকে কি বলতাম,
টি ডাবল ড্যাশ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটার ইয়া কি হবে, এটা ডাইরেক্ট সূত্র, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট সূত্র। 25 নম্বর অ্যান্সারটা কত হবে দেখো দেখি, এই যে গ নাম্বারটা হবে, 25 অ্যান্সার কত হবে গ। এবার এসে দেখো 86-তে 32 ফিট পার সেকেন্ড আদিবেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে একটি বস্তু নিক্ষেপ করা হলে অনুভূমিক পাল্লা কত হবে? কি নির্ণয় করতে বলছে ভাইয়া? আর নির্ণয় করতে বলছে আমাকে। কি নির্ণয় করতে বলছে? আর নির্ণয় করতে বলছে। দেখো এখানে আমাকে কি দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে, আদিবেগটা আমাকে দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, এবং এখানে কি দিচ্ছে? থিটা নট দিছে, ভূমির সাথে মানে অনুভূমিকের সাথে বস্তুটাকে নিক্ষেপ করলে আর আনুভূমিক পাল্লা কত? আর নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? আর নির্ণয় করতে বলছে। আমি কিন্তু সব হিন্ট দিয়ে দিছি। এখন তোমাকে কি করতে হবে বলো দেখি। এখানে দেখো ফিট পার সেকেন্ডে আছে, অ্যান্সার কিসে আছে? ফিটেই আছে। অর্থাৎ অনুভূমিক পাল্লা যেটা নির্ণয় করতে বলছে সেটা অনুভূমিক দিকে সর্বোচ্চ কত দূরত্বে গেছে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে 86 নম্বরের অ্যান্সার কত হবে? 86 নম্বরের অ্যান্সারটা আমি দাগা দিচ্ছি। 86 নম্বরের অ্যান্সার হবে ঘ। 86 নম্বরের অ্যান্সার হবে কত? ঘ। চলো এবার সামনের দিকে যাই। দেখো বিচ্যুতির পরিমাপ অনপেক্ষ, এটা কোন কোন কোথাকার কোশ্চিন? এটা হচ্ছে বিস্তার সম্ভাবনা কোশ্চিন। বিচ্যুতির পরিমাপ অনপেক্ষ, পরিমাপ কোনটি? অর্থাৎ বিচ্যুতির যে পরিমাপটা আছে সেটা অনপেক্ষ মানে কারো সাপেক্ষ না। সেই ক্ষেত্রে পরিমাপ কোনটি হবে? পরিমাপটা হবে কি? এটা হচ্ছে চতুর্থক ব্যবধান। কি হবে? চতুর্থক ব্যবধান। 87 আনসার কত হবে বলো দেখি? খ, চতুর্থক ব্যবধান। এরপরে আসি, দেখো 2, 4 ও 6 এর ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। ভেদাঙ্কের সূত্র আমরা জানি, সেই সূত্র বসায় দিব তাহলে অ্যান্সার পাবো। 88 আনসার কত হবে বলো দেখি? 88 অ্যান্সার হবে ক। 88 অ্যান্সারটা কত হবে? ক হবে, ক। ঠিক আছে। এরপরে যাই, এরপরে আমরা যাই, দেখো 5, 7, 9, 11 সংখ্যাগুলোর পরিমিত ব্যবধান কি চাইছে? পরিমিত ব্যবধান চাইছে। পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলছে। সব সূত্রের খেলা, এখানে যা কিছু আছে সবকিছু কি? সূত্রের খেলা। ঠিক আছে, যা কিছু আছে সব হচ্ছে সূত্র। সূত্রগুলা পড়লেই এনাফ। এখানে যদি আমরা সূত্র দেখি তাহলে কি হবে? এনাফ হবে বিষয়টা। ওকে, কথা কি বোঝাতে পারলাম? সূত্র দেখলেই আমরা কি পুরো ব্যাপারটাকে দেখতে পারবো। এরপর আসো, দেখো কি বলছে, একটি ছক্কা, এটার অ্যান্সারটা 79 অ্যান্সারটা বলে দিই। 79 অ্যান্সার হবে ক। 79 অ্যান্সার কি হবে? ক হবে। এরপর দেখো একটি ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কোনটি? কি বলছে? একটি ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা পাওয়ার সংখ্যা সম্ভাবনা কতটি? এখন একটা ছক্কা যদি নিক্ষেপ করো 1, 2, 3, 4, 5, 6, জোর কি কি আছে দেখো তো? জোর আছে 2, 4 আর কত? 6। মোট সংখ্যা কত? 6 না? মোট সংখ্যা কত? 6টা। তাহলে কি হচ্ছে বলো দেখি? 3 ডিভাইড বাই কত? 6, তার মানে কত? হাফ। অ্যান্সার কত আসবে? হাফ। তাহলে 90 এর অ্যান্সার কত আসতেছে? 90 এর অ্যান্সার আসতেছে হাফ, গ নাম্বারটা। ঠিক আছে, সোজা ছিল। এখান থেকে এমসিকিউ সোজাই আসে। হ্যাঁ, জাস্ট সূত্রগুলোকে মনে রাখতে হবে। দেখো এ ও বি দুইটি ঘটনা, পি পি মানে পাওয়ার অফ মানে প্রবাবিলিটি অফ এ বি মানে যে কোনো একটা ঘটতে পারে বা অথবা এরকম যদি থাকে, তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল 0, এই ঘটনাদ্বয় কি হবে? এই ঘটনাদ্বয় বর্জনশীল হবে, অবর্জনশীল হবে, স্বাধীন হবে নাকি শর্তাধীন হবে? বলো দেখি কি হবে? বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন এবং কত? শর্তাধীন। তাহলে এর মধ্যে কোনটা আসবে? 91 এর অ্যান্সার। 91 এর অ্যান্সার আসবে ক। অবশ্যই এটা বর্জনশীল। আমি যখন তোমাদেরকে সম্ভাবনা চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন কিন্তু বর্জনশীল, অবর্জনশীল, তারপর স্বাধীন, নির্ভরশীল, এই ব্যাপারে সবগুলো তোমাদেরকে দেখাই দিছিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই, চলো। এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, তোমরা এটা খুব ভালোভাবে পড়ে যাবে। দেখো সম্ভাবনায় এই ঘটনা এবং এর পূরক এ সি অর্থাৎ এ পূরক ক্ষেত্রে কোনটি সত্য? এটা সত্যতা, এটা মুখস্থ। এটা কি করতে হবে? এটা মুখস্থ করতে হবে। দেখো এটা কিন্তু মুখস্থ কোশ্চেন। ঠিক আছে, মুখস্থ, এটা মুখস্থ করতে হবে এবং এটা একটু বেশি ইম্পর্টেন্ট। এটা কি একটু বেশি ইম্পর্টেন্ট? তাহলে আমার 92 এর অ্যান্সার কত হবে? 92 অ্যান্সার হবে ঘ। 92 অ্যান্সার কত হবে? ঘ নাম্বারটা। ঠিক আছে, এরপরে চলো এরপরের দিকে যাই। ঠিক আছে, দৈবভাবে দুটি ছক্কা নিক্ষেপ করলে দুটি ছক্কায় প্রাপ্ত সংখ্যার যোগফল 4-এর চেয়ে কম হওয়ার সম্ভাবনা কত? 4-এর থেকে কি কম হওয়ার সম্ভাবনা কত? কি বলছে? দৈবভাবে দুইটা ছক্কা একসাথে নিক্ষেপ করতে হবে, দুটি ছক্কায় প্রাপ্ত সংখ্যার যোগফল 4, প্রাপ্ত সংখ্যা যেটা পাবো সে প্রাপ্ত সংখ্যার যোগফল 4-এর থেকে কম হওয়ার সম্ভাবনা কত? 4-এর থেকে কম হতে পারে এরকম সম্ভাবনা কত? 93 অ্যান্সার কত হবে? 93 অ্যান্সার হবে ক। 93 অ্যান্সার কত হবে? ক। দেখো একটি বাক্সে 7টি লাল 3টি নীল বল আছে, প্রতিস্থাপন না করে নিরপেক্ষভাবে পরপর 3টি বল তুললে সেগুলো নীল হওয়ার সম্ভাবনা কত? এই এমসিকিউ গুলা তোমরা অনুশীলনের মধ্যে বারবার পড়ে আসছো। ঠিক আছে, অনুশীলনীতে এগুলো আমরা বারবার পড়ে আসছি। সো এগুলোতে আটকানোর কোনো কারণ নেই, এগুলোতে আটকানোর কোনো কারণ নাই। এগুলো তোমাদের কি করতে হবে? খুব ভালোভাবে পড়ে নিতে হবে। দেখো 94 যে এমসিকিউটা আছে সেটার অ্যান্সার হবে গ নাম্বারটা। সেটার অ্যান্সার কি হবে? গ নাম্বারটা। এবং এটা কিন্তু সিরিয়াসটা দিছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে যাই, এরপরেরটাই আমরা যাই। দেখো আমাকে এখানে কি বলা হয়েছে? একটি ছক্কা নিরপেক্ষ 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? কি বলছে? একটি ছক্কা নিরপেক্ষে, একটি ছক্কা নিক্ষেপ করব, নিক্ষেপে কি বলছে? 2 দ্বারা, কি বলছে দেখো তো? 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা,
2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? একটা ছক্কাকে নিক্ষেপ করলে 1 থেকে 6 পর্যন্ত সব সংখ্যা আসে, সেগুলোকে 2 দ্বারা নিরপেক্ষ যদি সম্ভাবনা আমি বের করতে চাই, তাহলে এটার অ্যান্সার কত আসবে বলো দেখি? হাফ আসবে। এটার অ্যান্সার কত আসবে? হাফ আসবে। দেখো এটার অ্যান্সার আসতেছে হাফ। তাহলে দেখো আমি কিন্তু এখানে লাস্টে আসছি, একেবারে লাস্টে চলে আসছি। আমি তোমাদেরকে বিস্তার সম্ভাবনা, তার আগের চ্যাপ্টার সমতলে বস্তু কণার গতি এবং এর আগের যে চ্যাপ্টার ছিল স্থিতিবিদ্যা, এগুলার কোশ্চিনগুলো আমি জাস্ট খুব তাড়াতাড়ি শেষ করে দিলাম। এর কারণ কি, এগুলো তোমরা ফিজিক্সে বারবার পড়ে আসছো এবং এগুলোর হিন্ট কিন্তু আমি দিয়ে দিছি। হ্যাঁ, এগুলো তোমাদের সলভ করার জন্য যে ডাটাগুলো দরকার, কোনটা কিভাবে সলভ করবে সেগুলো কিন্তু বলে দিছি। এবং আমি কি করছি, এগুলোর অ্যান্সারগুলো দেখাই দিছি। তোমরা এই ক্লাসটা করার পরে অবশ্যই অবশ্যই আমাদের যে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে জয়েন হবা এবং সেখান থেকে পিডিএফটা কালেক্ট করবা। পিডিএফ কালেক্ট করলে এগুলো সবগুলোর অ্যান্সার কি করবা, তোমরা পেয়ে যাবা, সবগুলোর অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সারগুলো যদি পেয়ে যাও, তাহলে এগুলো বারবার সলভ করতে কোনো সমস্যা নেই। এখন আমার কথা হচ্ছে এমসিকিউ গুলাকে খুব ভালোভাবে পড়তে হবে। আমি এখানে 95টা এমসিকিউ দেখাইছি, একটা দুইটা না, 95টা। একটা বিষয় মাথায় রাখবা, ফার্স্ট পেপারের থেকে সেকেন্ড পেপারে এমসিকিউর পরিমাণ বেশি। চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করলে দেখা যায় যে ফার্স্ট পেপারের থেকে সেকেন্ড পেপারে এমসিকিউর টপিক বেশি থাকে। ঠিক আছে, সিকিউর টপিক কিন্তু অনেক সোজা, যেমন জটিল সংখ্যা বলো, বহুপদী বলো, গুটি কতক জায়গা থেকে সিকিউ আসে এবং ঘুরে ফিরে ওই জায়গাগুলো থেকে সিকিউ আসতে থাকে। ঠিক আছে, একটু প্যাটার্ন চেঞ্জ করে দিলে হয়তো বা একটু বাইরে থেকে আসে, কিন্তু অ্যাজ ইউজুয়ালি সবসময় একই সেগমেন্টে একইভাবে কি হতে থাকে, সিকিউ গুলা রিপিটেড হতে থাকে। কিন্তু এমসিকিউর জন্য খুব ক্ষুদ্র ক্ষুদ্র ডাটা এবং ক্ষুদ্র ক্ষুদ্র সূত্র দরকার। পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত অর্থাৎ কণিকের কথা বলতেছি। কণিকের মধ্যে সূত্রগুলো যদি খুব ভালোভাবে জানো এবং চিত্রগুলো যদি ভালোভাবে দেখে যাও, তাহলে কি হবে, এমসিকিউটা তোমার জন্য সোজা হবে। আমি সেগুলোর এমসিকিউ তোমাদের খুব ভালোভাবে দেখা আসছি। আমি জটিল সংখ্যা, বহুপদী, তারপরে হচ্ছে তোমার দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি শর্টকাট দেখাই দিছি। শর্টকাট গুলা দিয়ে তোমরা খুব ভালোভাবে অ্যান্সার গুলো করার চেষ্টা করবা। আর কি আছে এর সাথে? এর সাথে কি আছে বলো দেখি? এর সাথে ওই যে আমি বললাম বিপরীত ত্রিকোণমিতি, সেখান থেকে আমি অনেক এমসিকিউ দেখাইছি, ওগুলার এমসিকিউ কিন্তু বেশি আসে। তো আমি এইখানে যে চ্যাপ্টার গুলো দেখালাম তোমাদেরকে, এই চ্যাপ্টার গুলা থেকেই সবচেয়ে বেশি এমসিকিউ আসে, বারবার আসে। এবং আমি যে 95টা এমসিকিউ দেখাইছি, এই এমসিকিউ গুলো যদি খুব ভালোভাবে কভার করে যাও, আমি আশাবাদী যে তোমরা সেকেন্ড পেপার পরীক্ষায় 100% এই টপিকগুলো থেকে কমন পাবা। সো এগুলো একটু বারবার প্র্যাকটিস করো, এগুলোকে বারবার প্র্যাকটিস করে আত্মস্থ করে ফেলার চেষ্টা করো। ঠিক আছে, আমি আশা রাখতেছি তোমাদের পরীক্ষা ভালো হবে। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।